ড্রাইভার সামনে লুকিং গ্লাস দিয়ে নিহাকে একবার ভালো করে দেখে নিয়ে গাড়ির স্পিড আরো একটু বাড়িয়ে দিল। ড্রাইভারও হয়তো নিহার অস্থিরতা বুঝতে পেরেছে। প্রায় আধ ঘন্টা পর নিহার সিএনজি এসে থামলো হসপিটালের সামনে। সিএনজির ভাড়াটা কোনো মতে ঝুঁকিয়ে তাড়াহুড়ো করে ফাঁকা মস্তিষ্ক নিয়ে দৌড় দিল হসপিটালের ভেতরে। হয়তো জায়গাটা হসপিটাল হওয়ায় নিহার দৌড়ে যাওয়ার দিকে কারো কোনো খেয়াল নেই, কারণ এখানে সবাই নিজেদের চিন্তা নিয়ে ব্যস্ত। অন্য কারোর দিকে তাকানোর সময় কোথায়। নিহার রিসিপশনিস্টের কাছে এসে কোনো মতে হাঁপাতে হাঁপাতে তাড়াহুড়ো কণ্ঠে জিজ্ঞাসা করলো, এক্সকিউজ মি মিস, মিস্টার জয় মাহমুদের কেবিনটা কোন দিকে জানাবে প্লিজ? রিসিপশনিস্ট সৌজন্যসূচক হাসি দিয়ে একটা ফাইল দেখে বিনীত কণ্ঠে বলল, জি ম্যাম, আসলে ম্যাম ওনাকে তো কোনোদিন কেবিনে দেওয়া হয়নি, ওনাকে এমার্জেন্সি রুমে রাখা হয়েছে। আপনি সোজা গিয়ে ডান দিকে গলিতে যান, এমার্জেন্সি রুমটা গলিটার একদম শেষের দিকে। নিহা আর 1 মিনিটও সময় ব্যয় না করে দৌড় দিল সেদিকে। এমার্জেন্সি রুমের সামনে চিন্তিত মুখ নিয়ে গলির এপাশ থেকে ওপাশে পায়চারি করছে রায়হান সাহেব। ওনার মুখ দেখে বোঝা যাচ্ছে উনি কতটা টেনশনে আছেন। আর টেনশন হবে নাই বা কেন, ওনার একমাত্র সন্তান আজ মৃত্যুর সাথে লড়াই করছে। টেনশন তো হওয়ারই কথা। রায়হান সাহেবের পুরো মস্তিষ্ক যেন ফাঁকা হয়ে আছে। বাবা! হঠাৎ পরিচিত কণ্ঠ শুনে রায়হান সাহেব চমকে তাকালেন। নিহা এসেছে। রায়হান সাহেবের চোখে আপনা আপনি জল এসে গেল। ধরা গলায় বললেন, এসেছিস মা? হ্যাঁ বাবা। বাবা, এইসব কি করে হলো ওনার? রায়হান সাহেব ভেজা গলায় বললেন, জানি না রে মা, আমাকে হসপিটাল থেকে কল করে বলেছে জয় নাকি অ্যাক্সিডেন্ট করেছে, তাই আমি শোনার সাথে সাথে চলে আসলাম। তো বাবা, ওনাকে কে এনেছে এখানে? ডক্টর বলেছে কয়েকজন পথচারী নাকি জয়কে হসপিটালে নিয়ে এসেছে, এর থেকে বেশি কিছু জানি না। নিহা এবার দৌড়ে দরজার কাছে গেল। দরজার থায় গ্লাস ভেদ করে জয়কে স্পষ্ট দেখা যাচ্ছে। বেডে শুয়ে থাকা নিস্তেজ মানুষটিকে দেখে নিহার ভেতরটা কেঁপে উঠল। সাদা ধবধবে বেডশিট বিছানা, বেডে সারা শরীরে ব্যান্ডেজ নিয়ে নিথর হয়ে শুয়ে আছে জয়। দেখেই বোঝা যাচ্ছে সেন্স নেই। পাশে দাঁড়িয়ে একজন ডক্টর স্যালাইনের ভেতর একটা সিরিঞ্জ পুশ করছে, সম্ভবত মেডিসিন প্রবেশ করাচ্ছে। আর তার পাশে আরো কয়েকজন ডাক্তার দাঁড়িয়ে আছে। নিহার পুরো দুনিয়া যেন থমকে গেল। যত যাই হোক, এই মানুষটা তো ওর স্বামী। নিহার চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ল নিজের অজান্তেই। নিহা মনে মনে শুধু একটা দোয়া করছে, মানুষটির যেন কিছু না হয়, আল্লাহ যেন জয়কে তাড়াতাড়ি ভালো করে দেয়। নিহা যেন আর দাঁড়িয়ে থাকতে পারল না সেখানে। হাতের উল্টো পিঠ দিয়ে চোখের জলগুলো মুছে নিয়ে ফাঁকা মস্তিষ্ক নিয়ে সেখানে রাখা একটা টুলে গিয়ে ধপ করে বসে পড়ল। মন মস্তিষ্ক জুড়ে শুধু একটাই কথা ঘুরপাক খাচ্ছে, আর সেটা হলো জয়ের কিছু হয়ে গেলে ওর কি হবে। হ্যাঁ, এটা ঠিক যে জয় ওকে ভালোবাসে না, এমনকি ওকে স্ত্রী হিসেবেও মানে না, কিন্তু তারপরেও সে তো ওর স্বামী। মানুষটা না থাকলে তো ওর সবকিছু ওলটপালট হয়ে যাবে। কারণ আমাদের সমাজে বিবাহিত মেয়েদের মূল্য তখনই থাকে যখন ওর স্বামী থাকে, আর যখন স্বামী নামক মানুষটির অনুপস্থিতি ঘটে তাহলে মেয়েটার আর কোনো মূল্য থাকে না। স্বামী নামক মানুষটি ওকে ভালোবাসলো কি না বাসলো, স্ত্রী হিসেবে মানলো কি না মানলো, সেদিকে কারো কোনো ভ্রুক্ষেপ থাকে না। শুধু স্বামীটা বেঁচে আছে কিনা সেটাই দেখে। নিহা যখন ভাবনার অতুল সাগরে ডুবন্ত, তখনই চেঁচামেচির আওয়াজে নিহার ধ্যান ভাঙে। ভাবনার সুতো ছিঁড়ে সামনে তাকিয়ে দেখে শাশুড়িয়া ননদ এসেছে। শায়লা বেগম তো রীতিমতো পুরো হসপিটাল মাথায় তুলে ফেলেছেন। ডক্টর, আমার ছেলেকে এতক্ষণ ধরে ইমার্জেন্সি রুমে রেখেছেন কেন? আপনারা কি ট্রিটমেন্ট করছেন যে একটা সামান্য অ্যাক্সিডেন্ট হওয়ায় রোগীকে এখনো ইমার্জেন্সি রুমের থেকে বের করে নরমাল বেডে দিতে পারছেন না? আপনারা কি ঘাস কাটছেন? আমি বলে দিচ্ছি, আমার ছেলের যদি ঠিক না হয় তাহলে পুরো হসপিটালকে আমি হেল্প করে দিব। সব কয়টা ডাক্তারকে আমি জেলের ভাত খাওয়িয়ে ছাড়বো। নিহা আস্তে আস্তে উঠে দাঁড়ালো। শায়লা বেগমকে কিছু বলার সাহস নেই ওর, তাই সেখানে দাঁড়িয়ে আছে। রায়হান সাহেব স্ত্রীর চেঁচামেচিতে অতিষ্ঠ হয়ে স্ত্রীকে ধমক দিয়ে বলে উঠলেন, শায়লা, কি করছোটা কি? এমন চিল্লানোর মানে কি? গত 2 ঘন্টা ধরে কোনো খবরও ছিল না তোমাদের মামের, আর এখন এসেছো দরদ দেখাতে? পুরো হসপিটাল মাথায় তুলছো কেন? আসছে এতক্ষণে আদিক্ষেতা দেখাতে। তুমি তো মা নামের কলঙ্ক। ছেলের বিপদে যাকে ফোন করে পাওয়া যায় না, সে আসছে ডাক্তার আর হসপিটালের বিচার করতে। ড্যাড, মমকে বকো না। আসলে আমি আমার আর মমের ফোনটা সাইলেন্ট করে রেখেছিলাম, তাই বুঝতে পারিনি। মেয়ের কথায় রায়হান সাহেব আরো রেগে গেলেন। রেগে গিয়ে বললেন, চুপ করে ইডিয়েট, তোকে আমার মেয়ে বলতেও লজ্জা হচ্ছে। হচ্ছিস তো আস্ত মায়ের মতো, যেমন মা তার তেমন মেয়ে। অকর্মার ঠেকি কোথাকার। 1000 বার কল দিয়েও পাওয়া যায় না, আরো আসছে বড় মুখ করে বলতে মোবাইলটা সাইলেন্ট ছিল। এটা বলো না যে কল রিসিভ করার সময় হয়নি।
ওর কাছে অন্তত আমার কলের মূল্য আছে, কল দেওয়ার সাথে সাথে ছুটে এসেছে। আর তোদের কাছে তো আমার কলের কোনো মূল্যই নেই। রায়হান সাহেবের কথা শুনে শায়লা বেগম আর জেসি দুজনে অবাক হয়ে একে অপরের দিকে তাকালো। ওদের মনে একটা প্রশ্ন, নিহা এসেছে মানে? নিহার তো চলে যাওয়ার কথা ছিল, তাহলে কি ও যায়নি? দুজনে অবাক হয়ে পাশে তাকাতেই নিহাকে দেখে মা মেয়ে দুজনে মাথায় ভাঁজ পড়ল। সত্যি কি ছোট লোকটা গেল না? তবে এখনো কিছু বলা যাবে না, কারণ এখন রায়হান সাহেব আছে, সময় হলে ওর বিষয়টা দেখা যাবে। শায়লা বেগম নিহার দিক থেকে চোখ সরিয়ে আবারও স্বামীর দিকে তাকালেন, তারপর রাগী কণ্ঠে বললেন, তোমার মাথাটা কি ঠিক আছে? তুমি ওই গেও ছোট লোকটার সাথে আমাদের কম্পেয়ার করছো? হাউ ফানি! তোমার মন মানসিকতা এখনো সে গ্রাম্যই রয়ে গেল, তাই না? যত সব। শায়লা, তোমরা আসলে এখনো মানুষ হতে পারলে না। আমার ছেলেটা মৃত্যুর সাথে লড়াই করছে, আর তুমি আছো কম্পেয়ার নিয়ে। সত্যি তোমরা পারো বটে। হসপিটালে এসেও এমন কথা বলতে শুধু তোমাদের মতো মানুষেরাই পারে। এক্সকিউজ মি, তুমি হয়তো ভুলে যাচ্ছ আমার ছেলের আজ এই অবস্থা, সেটা শুধু ওই গেও ছোট লোকটার কারণে। তোমার সো কল্ড মেয়ের জন্যই কিন্তু আজ আমার ছেলের এমন অবস্থা। আমি কিন্তু বলে দিচ্ছি, যদি আমার ছেলের কিছু হয় ওকে আমি ছাড়বো না। রায়হান সাহেব আর শায়লা বেগম যখন নিজেদের কথা কাটাকাটি নিয়ে ব্যস্ত, তখনই এমার্জেন্সি রুমের ভেতর থেকে ডাক্তার বেরিয়ে আসলো। ডাক্তারকে বেরিয়ে আসতে দেখে রায়হান সাহেব আর শায়লা বেগম নিজেদের তর্ক থামিয়ে ডাক্তারের সামনে গিয়ে দাঁড়ালো। সাথে নিহা আর জেসিও গেল। রায়হান সাহেব বিনীত কণ্ঠে বললেন, ডক্টর জয় কেমন আছে এখন? আমরা কি ওর সাথে দেখা করতে পারবো একবার? আমার ছেলেটা ঠিক হয়ে যাবে তো? এখন কি অবস্থা ওর? রায়হান সাহেবের অস্থিরতা হয়তো ডাক্তার বুঝতে পেরেছেন, তাই তো রায়হান সাহেবের কাঁধে হালকা করে হাত রেখে চোখে চোখ রাখলেন, তারপর নরম গলায় বললেন, দেখুন রায়হান সাহেব, আমি জানি আপনি আমার ছেলের জন্য চিন্তিত, কিন্তু সবকিছু তো আর ডক্টরের হাতে থাকে না, তাই না? উপরওয়ালা বলেও তো কেউ একজন আছে যার হুকুম চির নির্ধারিত। মানে কি বলতে চান আপনি? দেখুন, আপনার ছেলে অনেক গুরুতর ইনজুরি হয়েছে। ওনার মাথাটা ভারী কোনো বস্তুর সাথে বাড়ি খাওয়ায় মাথায় ইন্টারনাল ইনজুর না হলেও বেশ রক্তক্ষরণ হয়েছে, যার ফলে এখনো ওনার সেন্স আসেনি। তবে আমরা ইনজেকশন দিয়েছি সেন্স আসার। কিন্তু কি ডক্টর? আসলে আমরা আপনাদের আশা দিতে পারছি না ওনার সেন্স আসা নিয়ে, কারণ ওনার মাথায় আঘাতটা এত জোরে লেগেছে যে মাথায় প্রচুর ব্লিডিং হয়েছে, যার ফলে ওনার সেন্স আসা না আসা নিয়ে ডাউট আছে। যদি 24 ঘন্টার মধ্যে সেন্স না আসে তাহলে আমাদের হাতে কিছু করার থাকবে না, সবটাই এখন উপরওয়ালার হাতে। ডাক্তারের কথা শুনে রায়হান সাহেব সহ উপস্থিত সবাই যেন এক মুহূর্তের জন্য হতভম্ব হয়ে গেল। সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। না, এটা কিছুতেই হতে পারে না। শায়লা বেগম যেন ছেলের অবস্থার কথা শুনে বাকরুদ্ধ হয়ে গেলেন। উনি যেমনই হোক, ছেলেটা যে উনার কলিজার টুকরা সেটার কোনো সন্দেহ নেই। উনি ভাবতেও পারেননি এমন একটা দিন দেখতে হবে। উনি যত রাগী আর বদ মেজাজি হোক না কেন, ওনার ছেলে মেয়ে দুইটাই যেন ওনার আলাদা একটা পৃথিবী। আর সেই ছেলেরই এমন কিছু হবে শায়লা বেগম সেটা স্বপ্নেও ভাবেনি। আর নিহা, সে তো ঠায় দাঁড়িয়ে আছে, হয়তো অতিরিক্ত শোকে পাথর হয়ে গেছে। শায়লা বেগম যেন চুপ থাকতে পারলেন না, আর ঝাঁঝালো কণ্ঠে ডাক্তারকে বলে উঠলেন, ডক্টর কি বলছেন? কি আপনি জানেন আপনি কি বলছেন? আপনারা কেমন ডাক্তার, হ্যাঁ, যে একটা সামান্য অ্যাক্সিডেন্টের রোগীকে বাঁচাতে পারছেন না বলছেন? শুনুন, আমার ছেলেকে তাড়াতাড়ি সুস্থ করে তুলুন। যত টাকা লাগে আমি দিব, তবু আমার ছেলেকে সুস্থ চাই। আর যদি আমার ছেলের কিছু হয় তাহলে পুরো হসপিটাল আমি হেল্প করে দিব। আমি আপনাদের সবাইকে জেলের ভাত খাওয়াবো, মাইন্ড ইট। দেখুন ম্যাম, আমাদের তো এই ক্ষেত্রে কিছু করার নেই, তাই না? সব কিছু তো আর টাকা দিয়ে হয় না। টাকা দিয়ে যদি সব হতো তাহলে মানুষ টাকা দিয়ে আগে নিজের হায়াতটা বাড়িয়ে নিত, যাতে মরতে না হয়। আর একটা কথা, আপনি যেটাকে একটা সামান্য অ্যাক্সিডেন্ট বলছেন, সেটা কিন্তু একদম সামান্য নয়। ওনার মাথার আর একটা পর্দা ফাটলে কিন্তু ওনাকে বাঁচানো যেত না। তার মানে বুঝতেই পারছেন আঘাতটা কেমন লেগেছে। ওনার সেন্স ফেরা আর না ফেরারও সব উপরওয়ালার সাথে। সৃষ্টিকর্তাকে স্মরণ করুন যেন উনি আপনার ছেলেকে সুস্থ করে দেন। তবে আরেকটা কথা, ওনার সেন্স ফিরলেও ওনার শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হওয়ায়
বিশেষ করে ডান হাত আর ডান পাতে বেশি আঘাত লাগায় উনি বেঁচে থেকেও মৃত পায়ে হয়ে থাকবেন। মানে? রায়হান সাহেবের কণ্ঠে উদ্বিগ্নতা। মানে হলো উনি সুস্থ হলেও কখনো হাঁটতে পারবেন কিনা সেটা নিশ্চিত না। ওনার পা দুটো মারাত্মকভাবে ইনজুর হওয়ায় উনি কখনো হাঁটতে পারবে কিনা সেটা আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না। সবসময় শুয়ে বসেই কাটাতে হবে, তবে আল্লাহ চাইলে তো অসম্ভব সম্ভব হয়। তাই আমরা পুরোপুরি কোনো কিছু নিশ্চিতভাবে বলতে পারছি না, কারণ আল্লাহ চাইলে উনি সুস্থ হতেও পারেন, তবে আমরা কোনো গ্যারান্টি দিতে পারছি না। কারণ আমাদের ডাক্তারি নলেজ থেকে যতটুকু বুঝতে পারলাম তার দ্বারা মনে হচ্ছে উনি আজীবন এভাবেই থাকবেন। বিছানায় শুয়ে থেকেই কাটাতে হবে। তবে আবার বলছি, উপরওয়ালা চাইলে কিন্তু সব কিছু সম্ভব। এখন আপাতত সেন্স আসার জন্য দোয়া করুন। আমি আসছি। আচ্ছা, আমরা কি ওর সাথে একবার দেখা করতে পারবো? ডক্টর যেতে গিয়েও থেমে গেল রায়হান সাহেবের প্রশ্নে। হতাশার হাসি হেসে বলল, উনি এখন সেন্সলেস, আর এই মুহূর্তে ভিতরে কেউ অ্যালাউ নয়। আপনারা ওনার সেন্স ফিরে আসার পর ওনার সাথে দেখা করতে পারবেন, কারণ এখন ওনাকে অবজারভেশনে রাখা হয়েছে আর সেখানে কেউ প্রবেশ করার পারমিশন নেই। সো ধৈর্য ধরুন। বলেই ডক্টর সেখান থেকে চলে গেলেন। আর রায়হান সাহেব সহ বাকি সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সবার যেন বিশ্বাসই হচ্ছে না আজকের এই দিনটা দেখতে হবে। সবার বুকের ভেতর অজানা একটা ভয় এসে ভিড় করেছে। জয়ের কিছু হবে না তো? জয়ের সেন্স ফিরে আসবে তো? শায়লা বেগম তো রীতিমতো নিহাকে যা না তাই বলে গেল। ওনার একটাই কথা যে নিহার জন্যই আজ জয়ের এই অবস্থা। ও যদি জয়কে অফিসে যেতে না বলতো আর জয় যদি আজ অফিস না যেত তাহলে এমন একটা ঘটনা কখনোই ঘটতো না। নিহাও কিছু না বলে পাথরের মতো নীরবে সব শুনে গেছে, কারণ ওরও মনে হচ্ছে ওর কারণেই আজ জয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। জয়ের অ্যাক্সিডেন্টের পেছনে কোথাও না কোথাও নিজেকে দায়ী মনে করছে নিহা। তবে নিহা চুপ করে শায়লা বেগমের কথাগুলো শুনলেও রায়হান সাহেব কিন্তু চুপ করে থাকলেন না। স্ত্রীকে শক্ত কণ্ঠে জবাব দিয়েছেন, কারণ এতে তো নিহার কোনো দোষ নেই। যা হয়েছে সবই ভাগ্যে ছিল বলেই হয়েছে। এতে নিহাকে কথা শোনানোর কোনো মানেই হয় না। 2 দিন পর আজ জয়কে রিলিজ দেওয়া হবে, যার কারণে রায়হান সাহেব 2 পা এক করতে পারছেন না সেই সকাল থেকেই। হ্যাঁ, জয়ের সেন্স ফিরেছে। সেদিন ডাক্তার জয়ের সেন্স ফিরা না ফেরা নিয়ে গ্যারান্টি দিতে না পারলেও ভাগ্যক্রমে 24 ঘন্টার মধ্যে জয়ের সেন্স ফিরে আসে। তবে জয়ের সেন্স ফিরার পরেও জয় ইনজুর হওয়ায় ডক্টর জয়কে হসপিটালে ভর্তি রাখতে চায়, কারণ এই অবস্থায় জয়কে বাড়ি নিয়ে যাওয়া মানে যেচে বিপদ ডেকে আনা। কেননা জয়কে এখন বাড়ি নিয়ে গেলে জয় ভালো হওয়ার পরিবর্তে আরো খারাপ হবে। আর সবচেয়ে বড় কথা হলো জয়ের প্রপার ট্রিটমেন্ট আর প্রপার কেয়ার দরকার, যেটা হসপিটালে রেখেই করা সম্ভব। তবে এমন নয় যে হসপিটালে রাখলেই জয় সুস্থ হয়ে যাবে, বরং ডক্টররা চেয়েছে জয়কে আর কয়দিন রেখে আরেকটু ট্রিটমেন্ট করে তারপর রিলিজ দিতে। তবে ডক্টর বলে দিয়েছে জয় উঠে বসার মতো সুস্থ হওয়ার চান্স একদম নেই। তারপরও যদি এই মিরাকেলটা হয় তাহলে সেটা পুরোটাই উপরওয়ালার হাতে। ডক্টরের কথায় রায়হান সাহেব আর শায়লা বেগম রাজি হয়ে জয়কে আরো কিছুদিন হসপিটালে রাখতে চাইলেও নিহা আপত্তি করলো। নিহার একটাই কথা, সে জয়কে বাড়ি নিয়ে যাবে, প্রয়োজনে সে জয়কে দেখাশোনা করবে, তবুও কিছুতে সে জয়কে হসপিটালে রাখবে না। কারণ জয় হসপিটালে থাকলে সুস্থ হওয়ার বদলে আরো বেশি অসুস্থ হয়ে যাবে। হসপিটালে রাখাটা শুধু ট্রিটমেন্টের নাম করে টাকা খাওয়ার জন্য, কাজের কাজ কিছুই হবে না। এখানে থাকলে না থাকলে কোনো ট্রিটমেন্ট করবে আর না কোনো ভালো দেখাশোনা করবে। তাই নিহার একটাই কথা, সে জয়কে বাড়ি নিয়ে যাবে। অবশ্য ডাক্তাররা সবাই নিহার কথায় আপত্তি করেছিল, কিন্তু নিহা বলেছে যদি জয়কে রিলিজ না দেয় তাহলে পুরো হসপিটালের নামে কেস করবে। তাই নিহার জোরাজোরিতে ডক্টররা সবাই রাজি হয়েছে জয়কে রিলিজ দিতে। রায়হান সাহেব ও নিহার কথায় খুশি হয়ে জয়কে রিলিজ করিয়ে নেওয়ার সম্পূর্ণ ব্যবস্থা করে ফেললেন। জয়কে বাড়িতে নিয়ে যাওয়ার কথাটা শুনে রায়হান সাহেব যেন খুশিতে আটকানা। নিহা বরাবরই রায়হান সাহেবের পছন্দের কাজটি করে, আর এই জন্যই নিহাকে রায়হান সাহেব এত ভালোবাসেন। তবে শায়লা বেগম এক্ষেত্রে একটু নারাজ হলেন, কারণ ওনার ধারণা নিহা জয়কে বাড়িতে নিয়ে গিয়ে দেখাশোনা করার পরিবর্তে উল্টো ওর থেকে এতদিনকার সব প্রতিশোধ তুলবে। তাই শায়লা বেগম চেয়েছেন জয়কে বাড়িতে না নিয়ে বরং হসপিটালে ভর্তি রাখা হোক। এই জন্য স্বামীকেও অনেক বলেছেন যেন নিহার কথায় কান না দেয় আর জয়কেও রিলিজ না করায়। কিন্তু রায়হান সাহেব নিজের সিদ্ধান্তে অটল। উনি সকাল থেকে ছোটাছুটি করে জয়কে রিলিজ করানোর সমস্ত ফর্মালিটিস পূরণ করে ফেলেন।
বিকাল 4টার দিকে জয়কে রিলিজ দেওয়া হলো। শায়লা বেগম রাগ করে দুপুরেই বাড়িতে চলে গেছেন আর আসেনি, তাই রায়হান সাহেব আর নিহা মিলেই জয়কে বাড়িতে নিয়ে যাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা করেছে। নিহাদের বাসায় পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা 7টা বেজে গেল। শ্বশুর আর বৌমা মিলে কোনো মতে জয়কে হুইল চেয়ার সহ গাড়ি থেকে নামালো। এসে দরজায় কলিং বেল চাপতেই ঋতু দৌড়ে এসে দরজা খুলে দিল। দরজা খুলে নিহাকে দেখতে পেয়ে ঋতুর মুখে যেন রাজ্যের খুশি এসে ভর করলো, কারণ নিহা গত 2 দিন ধরে বাসায় একবারও আসেনি। তাই ঋতু মনে করেছিল নিহা সত্যি সত্যি বাড়ি চলে গিয়েছে, আর ঋতু এটাও মনে করেছিল যে জয়ের অ্যাক্সিডেন্টের ব্যাপারে নিহা কিছু জানে না। তবে এখন জয়ের পেছনে হুইল চেয়ার ধরে দাঁড়িয়ে থাকা নিহাকে দেখে যেন ঋতু খুব খুশি হলো। একগাল হেসে বলল, ভাবি আইসো তুমি, আমার যে কি খুশি লাগতেছে। ঋতুর কাণ্ড দেখে নিহা মুচকি হাসলো, হেসে বলল, বাইরেই দাঁড় করিয়ে রেখে কথা বলবে, ভেতরে ঢুকতে দেবে না? আরে না না, তা কেন হবে, এসো ভেতরে এসো। ছোট সাহেব, আপনি এখন কেমন আছেন? জয় মুচকি হেসে ধমকের স্বরে বলল, ঋতু, তোকে না কতবার বলছে আমাকে ছোট সাহেব নয় ভাইয়া কিংবা ভাইজান বলে ডাকবি। আইসা, ঠিক আছে ভাইজান। রায়হান সাহেব ওদের কাণ্ড দেখে মুচকি হেসে ভেতরে ঢুকে গেলেন। নিহাও জয়কে নিয়ে ভেতরে প্রবেশ করলো। শায়লা বেগম আর জেসি জয়ের আসার খবর পেয়ে দুজনে ড্রয়িং রুমে চলে আসলো। তবে তেমন কোনো প্রতিক্রিয়া দেখালো না। জয়ও কোনো কথা বলল না, কারণ সে মায়ের রাগ করার কারণটা জানে। মা বলেছিল বাবা নিয়ে যেতে চাইলেও যেন জয় বাড়িতে যেতে রাজি না হয়, কিন্তু জয় করলো তার উল্টো। রায়হান সাহেব ছেলেকে বাড়িতে যাবে নাকি এখানে অ্যাডমিট থাকবে জিজ্ঞেস করতেই জয় খুশি হয়ে বলেছিল সে বাড়িতে চলে যাবে, মরলে বাড়িতে গিয়েই মরবে। তাই শায়লা বেগম ছেলের প্রতি একটু নারাজ, কারণ এই প্রথম ছেলে ওনার মতের বিরুদ্ধে কথা বলেছে। কিন্তু উনি তো আর জয়ের সিচুয়েশনটা বুঝতে পারছেন না। কোনো মানুষই চায় না হসপিটালের বেডে দিনের পর দিন শুয়ে থাকতে, সে যত অসুস্থ রোগী হোক। সবাই চায় মরলেও যেন নিজের ঘরেই মরে, তবুও হসপিটাল নামক জায়গাটিতে কেউ থাকতে চায় না। নিহা জয়কে নিয়ে রুমে যেতে নিয়েও আবার থেমে গেল, কারণ জয়কে এত সিঁড়ি বেয়ে ওপরে নিয়ে যাওয়া সম্ভব না। হুইল চেয়ারটা সিঁড়ি বেয়ে তুলবে কি করে? নিহা কিছু একটা ভেবে শ্বশুরের দিকে তাকালো। রায়হান সাহেব তখন সোফাতে বসেছিলেন। আসলে ক্লান্ত লাগায় এসেই ধপ করে সোফাতে বসে পড়েছেন, গায়ের কোটটা পর্যন্ত খোলেননি। নিহা নরম গলায় বলল, বাবা, ওনাকে তো এই অবস্থায় উপরে তোলা সম্ভব না। বলছিলাম যে উনি যেই কয়দিন সুস্থ হয়ে হাঁটতে না পারে সেই কয়দিন গেস্ট রুমে রাখি। পাগলি, এটা আবার জিজ্ঞেস করার কি আছে? যেখানে সুবিধা লাগে সেখানে থাক, শুধু আমার ছেলেটার যেন কোনো রকম অসুবিধা না হয়। মা, আমি জানি জয়ের সুস্থ হয়ে হাঁটতে পারার কথাটাও ভাবা ভুল, কিন্তু বাবা হিসেবে তো আশা রাখতেই পারি। তোর উপর আমার পূর্ণ ভরসা আছে। এখন আমার শেষ ভরসাটা তুই। প্লিজ মা, আমার ভরসাটা ভেঙে দিস না। আপনি একদম নিশ্চিন্তে থাকুন বাবা, দেখবেন সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয় মা, তাই যেন হয়। কিন্তু আমার তো অন্য রুমে ঘুম হয় না, আমার রুম ছাড়া অন্য রুমে আমার ভাল লাগে না। কও ভাবি, কিছু কি লাগবো? না, আমার কিছু লাগবে না, তুমি শুধু কষ্ট করে তোমার ভাইজানকে 1 কাপ চা করে খাও, আমি আসছি ততক্ষণে। আচ্ছা ভাবি। জয়ের কথা শুনে নিহা এক নজর জয়ের দিকে তাকিয়ে ঋতুকে ডাকলো। ঋতু সাথে সাথে দৌড়ে আসলো। নিহাও আর সময় ব্যয় না করে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল, আর জয় হুইল চেয়ারে বসে থেকেই নিহার যাওয়ার দিকে তাকিয়ে রইল। গত 2 দিন ধরে ওর প্রতি নিহার কেয়ারিং দেখে বোঝার উপায় নেই জয় ওর প্রতি এত অত্যাচার করত। নিহা ওপরে চলে যেতেই শায়লা বেগম ঝাঁঝালো কণ্ঠে বলে উঠলেন, জয়, এখন তুইও তোর বাবার মতো নিহাকে সাপোর্ট করছিস? তোর কাছে আমার কথার কোনো দাম নেই? আমি বারণ করা সত্ত্বেও তুই আমার কথা শুনলি না, ডেই করে চলে আসলি। হসপিটাল থাকলে কি খুব বেশি ক্ষতি হতো? মম, এখানে সাপোর্ট করার কথা আসছে কেন? তুমি আমাকে ভুল বুঝছো। আমার হসপিটালে থাকতে ভাল লাগছিল না বলেই চলে এসেছি, কারো কথায় নয়। হসপিটালে থাকলে আমি সুস্থ হওয়ার বদলে আরো অসুস্থ হয়ে যাব বেশি। তার চেয়ে বরং তোমাদের চোখের সামনে থাকলে তোমাদের হলেও তো দেখতে পারবো। আর তাছাড়া ডাক্তাররা তো নিশ্চিত হয়ে বলতে পারছে না যে আমি হসপিটালে থাকলে সুস্থ হব কিনা। যেখানে সুস্থ হওয়ার চান্স নাই সেখানে হসপিটালে থেকে কি করবো মম? রায়হান সাহেব কিছু বলছেন না, কারণ মা ছেলের কথার মধ্যে উনি বাম হাত ঢুকাতে চান না। তাই চুপচাপ উঠে রুমে চলে গেলেন। শায়লা বেগম জয়ের কথায় সন্তুষ্ট হতে পারলেন না, তাই স্বামীর অনুপস্থিতি পেয়ে আবারও রাগী কণ্ঠে বললেন, তোর যা ইচ্ছা কর, আমি কিচ্ছু বলবো না। যখন দেখবি ওই ছোট লোকটা তোর থেকে এত দিনকার সব প্রতিশোধ নিচ্ছে, তখন বুঝবি আমি কেন কথাগুলো বলেছিলাম। তোর ড্যাড না হয় ওর প্রতি
তোর করা আচরণ কথা জানে না বলে এতদিন কিচ্ছু ভাবেনি, কিন্তু তুই তো জানিস তুই ওর সাথে কি কি করেছিস। তারপরও তোর একবারও মনে হলো না মেয়েটা তোর থেকে প্রতিশোধ নিতে পারে? আর একবার এটা ভেবে দেখ না, ও তো তোকে চলে যাবে বলেছিল, তাহলে গেল না কেন? নিশ্চয় তোর থেকে প্রতিশোধ নিবে বলে। মম, তুমি এসব নিয়ে ভেবো না। ওকে আমার এতদিনে এতটুকু চেনা হয়ে গেছে যে ও এমন কিছুই করবে না। আমার ভালো না করুক, অন্তত আমার ক্ষতি করবে না। আর তারপরেও যদি আমার থেকে প্রতিশোধ নিতে আমার কোনো ক্ষতি করে, তাহলে ভাববো এটাই আমার প্রাপ্য ছিল। জয়, তুই কিন্তু ভুলে যাচ্ছিস ওই ছোট লোকটার জন্য কিন্তু তোর আজ এই অবস্থা। ওর কারণে তোর অ্যাক্সিডেন্টটা হয়েছিল। না মম, ওর জন্য কিছুই হয়নি, সবই আমার কর্মের ফল, আমার পাপের প্রায়শ্চিত্ত এটা। আমি এটাই রিজার্ভ করি মা। আমি যা করেছি ওর সাথে তা হয়তো আল্লাহ তাআলা সইতে পারেনি, তাই তো এমন একটা শাস্তি পেয়েছি আমি। শায়লা বেগম ছেলের কথা শুনে কেন যেন সন্তুষ্ট হতে পারলেন না। উনি ভাবতেও পারেননি জয় এমন কিছু বলবে। উনি ভেবেছিলেন জয় ওর অ্যাক্সিডেন্টের জন্য নিহাকে দোষারোপ করবে, কিন্তু হলো তার উল্টোটা। তাই উনি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না সেখানে। গদগদে পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলেন। জয় লম্বা একটা দীর্ঘশ্বাস ছেড়ে মায়ের যাওয়ার দিকে তাকিয়ে রইল, কারণ ওর কিছুই বলার নেই। ভাইজান, আপনার চা। জয় চোখ সরিয়ে ঋতুর দিকে তাকালো, তারপর ঋতুর হাত থেকে চায়ের কাপটা নিয়ে চুমুক দিতে লাগলো। তবে চায়ের কাপটা বাম হাতে নিয়েছে, কারণ ডান হাতটা তো গলায় ঝোলানো। অর্থাৎ ডান হাতের হাড় ভেঙে যাওয়ায় জয়ের ডান হাতটা আপাতত কোনো কাজ করতে পারবে না। এমনকি খেতে হলেও বাম হাতেই খেতে হবে, তাই চায়ের কাপটা বাম হাতে ধরেছে। জয় চা খেতে খেতে খেয়াল করলো নিহা ওদের রুমের সব জিনিসপত্র গেস্ট রুমে নিয়ে রাখছে। জয় বেশ অবাক হলো, নিহা এভাবে রুমের সব জিনিসপত্র নিচে নামাচ্ছে কেন? প্রায় আধ ঘন্টা ধরে ছুটাছুটি করার পর নিহা এবার জয়ের কাছে আসলো। কিছু না বলে জয়কে ধরে গেস্ট রুমে নিয়ে গেল। জয় তো গেস্ট রুমে ঢুকেই অবাক, কারণ গেস্ট রুমটাকে এখন আর গেস্ট রুম মনে হচ্ছে না, মনে হচ্ছে এটাই জয়ের রুম। জয় অবাক হয়ে চারপাশে দেখতে লাগলো। নিহা ওর রুমের সবকিছু এখানে নিয়ে এসেছে, আর প্রত্যেকটা জিনিসকে সেভাবেই সেট করেছে যেভাবে ওই রুমে ছিল। জয় অবাক চাহনিটা বজায় রেখে ঘাড় ঘুরিয়ে নিহার দিকে তাকালো। জয় কিছু বলতে যাবে তার আগেই মুচকি হেসে নিহা বলল, পছন্দ হয়েছে আপনার? আপনি না বলেছিলেন আপনার রুম ছাড়া অন্য রুমে ভালো লাগে না? তাই হুবহু আপনার রুমের মতোই বানিয়ে দিলাম। এখন নিশ্চয়ই প্রবলেম হবে না। তারপরেও যদি ভালো না লাগে একটু কষ্ট করে মানিয়ে নেবেন। আসলে এটা ছাড়া তো আর কোনো উপায় নেই, তাই আর কি। ইটস ওকে, সমস্যা নেই। নিহা মুচকি হেসে জয়কে বিছানার কাছে নিয়ে গেল। তারপর শ্বশুরকে ডেকে জয়কে কোনো রকমে দুজনে ধরে বিছানায় বসালো। যদিও নিহা একাই ধরে বিছানায় তুলতে সক্ষম হতো, কিন্তু জয়ের কোনো রকম যেন অসুবিধা না হয় তার জন্য শ্বশুরকে শহর ডাকলো ধরার জন্য। রায়হান সাহেব ছেলেকে বিছানায় বসিয়ে দিয়ে কয়েকটা টুকটাক কথা বলেই চলে গেলেন। শ্বশুর চলে যেতেই নিহা জয়কে ধরে শুইয়ে দিল, কারণ বেশি সময় ধরে বসে থাকাটা জয়ের জন্য সম্ভব না। আর এখন সে কিচেনে যাবে রান্না করতে, তার মানে রান্না করে আসতে আসতে অনেক সময় লাগবে। আর এত সময় ধরে জয় বসে থাকতে পারবে না, কারণ জয়ের কোমরে যে ইনজুরিটা হয়েছে সেটা না সারা অবধি জয়কে এমন শুয়েই কাটাতে হবে। তবে একেবারে বসতে পারবে না তা কিন্তু নয়, বসতে পারবে, তবে সেটা জাস্ট কয়েক মিনিটের জন্য। বাকি সময় শুয়ে থেকেই কাটাতে হবে। নিহা জানালার পর্দাটা ভালো করে টেনে দিয়ে জয়ের দিকে তাকালো, বিনীত কণ্ঠে বলল, আপনি শুয়ে থাকুন, আমি কিচেনে যাচ্ছি। আচ্ছা, আপনার জন্য কি রান্না করব? আপনি কি খাবেন বলুন? আমার জন্য আলাদা কিছু রান্না করতে হবে না, সবার জন্য যেটা রান্না হবে আমিও সেটাই। নিহা মুচকি হেসে আচ্ছা বলেই চলে যাচ্ছিল। জয় নিহার যাওয়ার দিকে তাকিয়ে আছে। হঠাৎ নিহা দরজার কাছে গিয়ে কিছুটা একটা ভেবে যেন থেমে গেল। তারপর বিড়বিড় করে কিছু একটা আওড়িয়ে জয়ের কাছে ফিরে আসলো। জয় নিহার মতিগতি বুঝতে না পেরে এখনো নিহার মুখের দিকে তাকিয়ে আছে। নিহা পার্স থেকে জয়ের মোবাইলটা বের করে জয়ের হাতে দিয়ে মুচকি হেসে বলল, এই নিন আপনার মোবাইল। তখন হসপিটাল থেকে আসার সময় আমার পার্সে যে নিয়েছিলাম দিতেই ভুলে গিয়েছি আমি। জয় বাম হাতটা বাড়িয়ে মোবাইলটা হাতে নিয়ে মোবাইলের এপিট ওপিট দেখতে দেখতে অন্যমনস্ক হয়ে বলল, আমি মোবাইল নিয়ে কি করবো? না মানে আমি তো কিচেনে যাচ্ছি, আপনার হয়তো একা একা বোর লাগবে। আপনি বরং এক কাজ করুন, আপনি মীরা আপুর সাথে কথা বলুন। ওনার সাথে কথা বলে সময়টাও কাটবে আর ভালোও লাগবে, তখন আর একা একা বোর লাগবে না আপনার। আসছি আমি। বলে নিহা রুম থেকে বেরিয়ে গেল। আর জয় অবাক হয়ে নিহার যাওয়ার দিকেই তাকিয়ে রইল। এই মেয়েটাকে যেন সে এই 3 দিনে যত দেখছে অবাক হচ্ছে। জয় নিজ মনেই আওড়ালো, কি অদ্ভুত মেয়ে, ও
ওকে আমি দিনের পর দিন এত অত্যাচার করলাম, এত মারধর করলাম, কখনো একটা ভালো করে কথা পর্যন্ত যার সাথে বললাম না। আজ সেই কিনা আমার সামান্য একা থাকাটা নিয়েও ভাবছে, নিজের হাতে আমাকে অন্য কোনো মেয়ের সাথে কথা বলার জন্য মোবাইল দিয়ে যাচ্ছে। কার সাথে কথা বলবো? মীরার সাথে, যে কিনা আমাকে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলতে চেয়েছিল। হ্যাঁ, মীরাই জয়কে অ্যাক্সিডেন্টটা করিয়েছিল, আর সেটা জয় দেখেও গিয়েছিল। মুহূর্তেই জয়ের অ্যাক্সিডেন্ট হওয়ার সময়কার ঘটনাটা চোখের সামনে ভেসে উঠল। জয়ের গাড়িকে যখন বিপরীতমুখী গাড়িটা প্রচণ্ড জোরে ধাক্কা দিয়েছিল, তখন সাথে সাথে জয় স্টিয়ারিংয়ে বাড়ি খেয়ে রক্তাক্ত হয়ে যায়। তবে মীরা এতটুকুতে থেমে থাকেনি। যখন দেখলো জয় স্টিয়ারিংয়ে বাড়ি খেয়ে নাজেহাল প্রায়, তখন মীরা গাড়ির পেছনে গিয়ে আবারও জোরে চালিয়ে এনে জয়ের গাড়িকে ধাক্কা দেয়। এবারে ধাক্কাটা বেশ জোরেই ছিল, যার ফলে জয়ের মাথাটা জানালার কাচের সাথে গিয়ে লাগলো। সাথে সাথে কাঁচ ভেঙে কয়েক টুকরো কাঁচ জয়ের মাথায় ঢুকে যায়। জয়ের যেন পুরো দুনিয়া অন্ধকার হয়ে এলো। তবে তখনও জয়ের সেন্স ছিল। জয় যখন দুই হাতে মাথা চেপে ধরে নিভো নিভো চোখে চারপাশে তাকাচ্ছিল, তখনই ঝাপসা চোখে মীরাকে আর শিহাবকে সামনে দেখলো। দুজনের মুখেই হাসি। সেন্সলেস হয়ে চোখ বন্ধ করে নেওয়ার আগেকার মীরার একটা কথা জয়ের এখনো চোখে ভাসছে। মীরা হেসে হেসে বলছে, গুড বাই মিস্টার জয় মাহমুদ। আসলে কি বলো তো, আমি জানি তুমি আমার ধোকা খেয়ে হাত গুটিয়ে বসে থাকবে না, নিশ্চয়ই আমাকে জেলে দেওয়ার ব্যবস্থা করবে। তাই আমি আর বসে থাকতে পারলাম না, চলে আসলাম তোমাকে ওপরে পাঠানোর জন্য। তোমার জন্য আমার বড্ড আফসোস হচ্ছে, কারণ তুমি দ্বিতীয়বার চোখ খুলে আর এত সুন্দর পৃথিবীটা দেখতে পারবে না। ওপারে গিয়ে ভালো থেকো, আর পারলে আমাকে ক্ষমা করে দিও, কারণ তোমার থেকে তো আর কম টাকা খাইনি। গুড বাই। বলে মীরা অট্ট হাসি দিয়ে জয়ের মাথার চুলগুলো মুঠো ধরে আবারও গাড়ির স্টিয়ারিং এর সাথে বাড়ি খাওয়ালো। সাথে সাথে জয়ের মাথা থেকে গড়গড় করে রক্ত পড়তে লাগলো, আর মুহূর্তে জয় সেন্সলেস হয়ে সেখানেই মাথাটা লুটিয়ে রাখলো। দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠতে জয়ের পুরো গা গুলিয়ে উঠলো। ওখানে এমন একজন মানুষকে ভালোবেসেছে যে ওকে কখনোই ভালোবাসেনি, আর যে মেয়েটাকে সে প্রতিনিয়ত অবহেলা করে আসছে, আজ সেই কিনা ওর হসপিটালে থাকতে অসুবিধা হবে বলে ওকে সুস্থ করার প্রতিশ্রুতি নিয়ে বাড়িতে নিয়ে এসেছে। সুস্থ না হোক, অন্তত এটা তো ওর জন্য ভালো হলো যে সে বাড়িতে সবার সাথে থাকতে পারবে। হসপিটালে থাকলে তো সুস্থ হওয়ার বদলে আরও অসুস্থ হয়ে যেত। রাত 10টা বেজে 10 মিনিট। প্রতিদিনের মতো আজকেও রায়হান সাহেব সহ বাড়ির সবাই রাতের খাবার খেতে ডাইনিংয়ে বসেছে। তবে প্রতিদিন নিহা খাবার সার্ভ করলেও আজকে নিহাকে সার্ভ করতে বাধা দিলেন রায়হান সাহেব। উনি কড়াভাবে বলে দিয়েছেন নিহা যেন এখানে খাবার সার্ভ করে সময় অপচয় না করে, ও যেন জয়ের জন্য খাবার নিয়ে যায় রুমে। নিহা চেয়েও আর শ্বশুরের কথা অমান্য করতে পারল না। অগত্যা কোনো কথা না বলে একটা প্লেটে জয়ের জন্য খাবার নিয়ে রুমে গেল। অন্যদিন হলে হয়তো শায়লা বেগম রাগে ফুসফুস করতেন, কিন্তু আজ ছেলের কথা ভেবে শায়লা বেগমও কোনো রাগ পোষণ করলেন না, চুপচাপ খেতে লাগলেন। নিহা রুমে এসে দেখলো জয় ওপাশ ফিরে শুয়ে আছে। কি উনি আবার ঘুমিয়ে পড়লেন না তো? মেডিসিন না খেয়ে ঘুমালে তো সুস্থ হবেন না তাড়াতাড়ি। কথাগুলো মনে মনে ভেবে নিহা খাটের দিকে এগিয়ে এলো। খাবারের প্লেটটা সেন্টার টেবিলের ওপর রেখে আস্তে করে জয়কে ডাক দিল। শুনছেন, আপনি কি ঘুমিয়ে পড়েছেন? নিহার আওয়াজ শুনে জয় আস্তে আস্তে এপাশ ফিরে নিহার দিকে তাকালো। নিহা মুচকি হেসে বলল, ও আপনি তো জেগে আছেন, আমি তো ভাবলাম আপনি ঘুমিয়ে পড়েছেন। 10টা বেজে গেছে, খাবার খেয়ে ওষুধ খেতে হবে তো। কিন্তু আমি শুয়ে থেকে খাবো কিভাবে? আর তাছাড়া ডান হাতেও খেতে পারবো না, কিভাবে খাবো? আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি খাইয়ে দিই। না মানে, না খেয়ে থাকলে তো ওষুধ খেতে পারবেন না, আর ওষুধ না খেলে তাড়াতাড়ি সুস্থও হতে পারবেন না। ডক্টর কি বলেছে শোনেননি? টাইমলি ওষুধ খেতে হবে তো। একলা উঠে বসতে পারবো না, একটু সাহায্য করে উঠতে পারতাম, এই আর কি। নিহা বুঝতে পারলো জয় ওর হাতে খেতে রাজি, তাই সে মুচকি হেসে জয়ের কাছে গিয়ে জয়কে আস্তে করে ধরে খাটের কার্নিশের সাথে হেলান দিয়ে আধশোয়া করে বসিয়ে দিল। তারপর খাবারের প্লেটটি হাতে নিয়ে নিজেও জয়ের পাশে বিছানায় বসে পড়ল। জয় ওর দিকেই তাকিয়ে আছে। নিহা এবার ভাতের গ্রাস বানিয়ে জয়ের মুখের সামনে ধরল। হ্যাঁ করুন। জয় কোনো কথা না বলে বিনা বাক্যে ভাতের গ্রাসটা মুখে পুরো পুড়ে নিল, কিন্তু ওর কেন যেন নিহার মুখ দেখে মনে হচ্ছে নিহাও খায়নি, তাই নরম গলায় জিজ্ঞেস করলো, তুমি খাবে না? জয়ের মুখে তুমি শুনে নিহা চমকে তাকালো জয়ের দিকে। এভাবে তাকানোর কি আছে? আমি কি ভুল কিছু বলে ফেলেছি? না তা বলেননি,
তুমি করে বলছেন তো, তাই অবাক হয়েছি। আমাকে তুমি করে বলতে হবে না, আমার জন্য তুইটাই ঠিক আছে। যেটা বলেছি তার উত্তর দাও। বেশি কথা কে বলতে বলেছে? খাবো। 10টা বেজে গেছে, কখন খাবে? প্রতিদিন যখন খাই তখনই খাবো। ডাইনিং পরিষ্কার করে তারপর খাবো। জয় কিছু বলতে চেয়েও যেন আর বলতে পারলো না। নিহা জয়কে খাইয়ে দিয়ে ওষুধও খাইয়ে দিয়ে খাবারের প্লেটটা নিয়ে রুম থেকে চলে গেল। জয় কয়েক সেকেন্ড নিহার চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকে চোখটা সরিয়ে নিল। নিহার খাবার খেয়ে রুমে আসতে আসতে প্রায় 11টার কাছাকাছি সময় লেগে গেল। মূলত নিহার দেরি হয়ে গেছে তা কিন্তু নয়, আসলে নিহা ইচ্ছে করে এতক্ষণ রুমে আসেনি যাতে জয় মীরার সাথে নিঃসংকোচে কথা বলতে পারে। আগে হলে তো বেলকনিতে গিয়ে কথা বলে আসতো, কিন্তু এখন তো আর বেলকনিতে গিয়ে কথা বলতে পারবে না। নিহা রুমে থাকলে হয়তো জয়ের অস্বস্তি লাগতে পারে, তাই নেহা একটু দেরি করেই রুমে এসেছে। আর আসার সময় জয়ের জন্য গ্রিন টি আনতেও ভুল করলো না। দরজা লাগানোর শব্দ শুনে জয় সেদিকে তাকালো। নিহাকে এতক্ষণ পরে রুমে আসতে দেখে জয় একটু অবাকই হলো। নিহা তো রুমে আসতে এতক্ষণ দেরি করে না। রুমে আসতে আজ এতক্ষণ সময় লাগলো যে? প্রতিদিন তো 10:30 বাজতেই রুমে চলে আসো, আজ দেরি করলে কেন? নিহা জয়ের প্রশ্ন শুনে থতমত খেয়ে গেল। চায়ের কাপটা জয়ের হাতে দিয়ে আমতা আমতা করে বলল, না আসলে আপনি তো প্রতিদিন এ সময় মীরা আপুর সাথে কথা বলেন, তাই ভাবলাম আমি রুমে থাকলে হয়তো আপনার প্রবলেম হবে, এজন্য একটু দেরি করে আসলাম, যেন আপনার কোনো অসুবিধা না হয়, এই আর কি। কথাগুলো বলার সময় নিহা পুরোটার সময় মাথা নিচু করেই ছিল। জয় নিহার কথার পিঠে কিছু বলার জন্য খুঁজে পেল না হয়তো, তাই তো কিছু না বলে চুপচাপ কাপে চুমুক দিল। জয় চা খেতে খেতে নিহা ততক্ষণে ওয়াশরুম থেকে নিজের প্রয়োজনীয় কাজ সেরে আসলো। নিহা টাওয়েল দিয়ে হাত মুখ মুছছিল। হঠাৎ জয়ের ডাকে জয়ের দিকে তাকালো। কিছু বলবেন? জয়ের হাতের কাপটা একটু উঁচু করে ধরে বলল, কাপটা। ও বলে নিহা কাপটা নিয়ে সেন্টার টেবিলের ওপর রাখলো। তারপর জয়ের দিকে তাকিয়ে নরম গলায় বলল, এবার আপনার ঘুমানো উচিত, দাঁড়ান আমি হেল্প করছি শুতে। এই বলে নিহা জয়ের কাছে গিয়ে জয়কে ধরে বালিশে শুয়ে দিল। তারপর পায়ের দিকের কম্বলটা জয়ের গায়ে টেনে দিয়ে নিজের জন্য নিচে বিছানা করে নিল। জয় কিছু বলছে না, শুধু চুপচাপ নিহার কাজগুলো নিবিড়ভাবে দেখে যাচ্ছে। নিহার কাজে যেন কোনো কমতি নেই, নিহা যেন সবকিছুই খুব সুন্দরভাবে করে। এতদিন হয়তো জয় এমন করে নিহার কাজগুলো দেখেনি বলে এসব খেয়াল করেনি, কিন্তু গত 2 দিন হসপিটালে নিহা যেভাবে ওর সবকিছু করে দিয়েছে আর এখানে এসেও করছে, সব দেখে যেন জয় অবাক। নিহা সব দিক দিয়ে এমন পারফেক্ট কেন? আর পারফেক্ট সেটা না হয় ভালো কথা, কিন্তু এতদিন কেন জয়ের চোখে পড়লো না সেটা? নিহা যখনই শুতে যাবে ঠিক তখনই জয় ডেকে উঠলো। নিহা শুতে যেও শুলো না, জয়ের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলো, কিছু লাগবে আপনার? না। তাহলে? বলছিলাম যে আমি খেয়াল করলাম তুমি। আমাকে তুই করেই বলুন, আপনার মুখে আমার জন্য তুইটাই বেশি মানানসই। আপনার মুখে তুমি শুনলে না কেমন যেন লাগে। টেনশন করবেন না, ভাববেন না আপনি তুই তোকারি করলে আমি আপনার সেবা না করেই চলে যাব। এতদিন যখন যাইনি এখনো যাব না, আপনি তুই করে বলতে পারেন। নিহার কথা শুনে আজ প্রথমবারের মতো জয়ের ভেতরটা কেঁপে উঠল। নিহার সাথে অমন ব্যবহার করে সে সত্যিই ভুল করেছে, যার জন্য এমন ব্যবহার করলো নিহার সাথে সেই তো ওর ছিল না। জয় নিজের অনুশোচনাটা নিহার সামনে প্রকাশ করলো না, বরং রাগি রাগি ভাব নিয়ে বলল, আমার কথাটা কি শেষ করতে দিবে নাকি নিজেই বকবক করবে? এ মা, না না, আমি আর কিছু বলবো না, আপনি বলুন। আমি খেয়াল করলাম তুমি 3 দিন ধরে এক কাপড় পরে আছো। হসপিটালে না হয়ে এক কাপড়ে ছিলে, ঠিক আছে, ওখান থেকে না হয় বাড়িতে আসুনি বলে চেঞ্জ করার সুযোগ পাওনি, কিন্তু এখানে এসেও সেম ড্রেস পরে আছো কেন? আর সেটা নিয়েই ঘুমিয়ে পড়তেছো। তোমার বাকি কাপড়গুলো কোথায়? ট্রেনে। মানে হলো সেদিন বাবা যখন কল করে বলল আপনি অ্যাক্সিডেন্ট করে হসপিটালে আছেন, তখন তাড়াহুড়ো করে আসার সময় টেনশনে লাগেজটা আনতে ভুলে গিয়েছিলাম। সব কাপড় তো লাগেজে ছিল, তাই 3 দিন ধরে কাপড় পরে আছি একটাই। তার মানে তুমি সেদিন সত্যি সত্যি চলে যেতে চেয়েছিলে? চলে যেতে চাইনি, চলে গিয়েছিও। যদি না আপনার অ্যাক্সিডেন্টের খবর শুনতাম তাহলে এখন আমি বাড়িতেই থাকতাম। বলে নিহা ফুস করে একটা শ্বাস ছাড়লো। জয় স্তব্ধ।
আসলে ওর কি বা বলার আছে? যেই মেয়েটাকে সে এই বাড়ি ছেড়ে চলে যেতে বলেছিল সেই মেয়েটাই কিনা তার অ্যাক্সিডেন্টের খবর শুনে ছুটে এসেছে। যাকে এত ঘৃণা করত সেই আজ ওর দেখাশোনা করবে বলে, ওর প্রপার কেয়ার করবে বলে ওকে হসপিটাল থেকে বাসায় নিয়ে এসেছে। সে কি আসলেই মানুষ? সেদিন ইহাকে এমন একটা শর্ত দিয়েছিল সে, যেটা কোনো স্বামী আজ পর্যন্ত কোনো স্ত্রীকে দিয়েছে কিনা সন্দেহ আছে। সামান্য অফিসে জয়েন করতে বলেছিল বলে সোজা এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার প্রতিশ্রুতি, এটা শুধু ওর দ্বারাই সম্ভব। হ্যাঁ, ওর দ্বারাই সম্ভব, নয়তো এমন করে সে বলতে পারতো না কখনোই। জয়কে চুপ করে থাকতে দেখে নিহা বলল, আর কিছু বলবেন? না। যদিও নিহাকে নিচে থাকতে দেখে জয়ের ভেতরে একটা খারাপ লাগা কাজ করছে, কারণ গত 1 মাস আগেই তো নিহা বলেছিল ওর নিচে ঠান্ডা লাগে। তখন তো কম শীত ছিল, এখন তো আরো বেশি শীত পড়েছে। এখন নিশ্চয়ই আরো বেশি শীত করছে, কিন্তু জয় কিছু বলার সাহস পেল না। আচ্ছা, আমি তাহলে শুয়ে পড়ছি। আপনার কিছু লাগলে ডাকবেন আমায়। একটু উঁচু আওয়াজে ডাকলেই শুনতে পাবো আমি। আচ্ছা ঠিক আছে। ঘড়ির কাঁটা 12টা ছুঁয়ে গেছে। নিহা গভীর ঘুমে মগ্ন থাকলেও আজ জয়ের চোখে ঘুম নেই। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে নিহার মুখের দিকে, আর তখনই হঠাৎ পুরনো স্মৃতি চোখের সামনে ভেসে উঠল জয়ের। মনে পড়ে গেল সেই দিনটির কথা, যেদিন মা ওর রুমে এসে প্রথম বিয়ের খবরটা দিয়েছিল। জয় তখন শুয়ে শুয়ে মোবাইল টিপছিল। মাকে দেখে একটু নড়ে চড়ে শুলো। হ্যাঁ মম, বলো। শায়লা বেগম ছেলের পাশে গিয়ে বললেন, জয়, তুই কি জানিস তোর জন্য বিয়ে ঠিক করা হয়েছে? জয় যেন অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল। সাথে সাথে শোয়া থেকে উঠে বসলো। অবাক হয়ে জিজ্ঞেস করলো, মানে কি বলছো মম? আমি ঠিকই বলছি। তোর ড্যাড বলেছে এই মাসের শেষের দিকে নাকি বিয়ের ডেট ফিক্স করেছে। গ্রামে ওর কোনো এক বান্ধবীর মেয়ে নাকি। তোর ড্যাড তো একেবারে মেয়েটির প্রশংসায় পঞ্চমুখ। মেয়ে নাকি দেখতে শুনতে অনেক ভালো, অনেক সুন্দরীও বটে। মম, ড্যাডের কি মাথা খারাপ হয়ে গেছে? শেষ পর্যন্ত একটা গ্রামের মেয়েকে কিনা আমার বউ বানাতে চাইছে। আমার বিয়ে ঠিক করেছে আর আমার থেকে একবার জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করেনি। এমনকি বিয়ে ডেটও ফিক্স করে ফেললো। বাহ, অসাধারণ। কিন্তু মম, আমি বলে দিচ্ছি, আমি এই মেয়েকে বিয়ে করতে পারবো না। চিনি না জানি না এমন একটা মেয়েকে ড্যাড বললে আমি অমনি বিয়ে করে ফেলবো। তারপর মেয়েটা গিয়েও আমার সাথে কখনোই মেয়েটা তাল মেলাতে পারবে? তুমিই বলো, ড্যাড কি করে ভাবলো যে আমি একটা শহরের ছেলে হয়ে একটা গ্রাম্য মেয়েকে বিয়ে করব? মম, তুমি ড্যাডকে গিয়ে বলে দাও আমি এমন একটা গেও আনকালচারাল আনস্মার্ট মেয়েকে কিছুতেই বিয়ে করবো না, কিছুতেই না। আর তার চেয়ে বড় কথা হলো আমি মীরাকে ভালোবাসি। বিয়ে করলে আমি ওকেই বিয়ে করব। এই কথা ভুলেও বলিস না বাবা। আর আমি যদি গিয়ে এই কথা বলি তাহলে তো আমাকে সহ বাড়ি থেকে বের করে দিবে। তোর ড্যাড বলেছে তোর বিয়ে ঠিক করেছে, কথাটা যেন তোকে জানিয়ে দিই। তোর থেকে অনুমতি চাইতে আমাকে পাঠায়নি। তোর কি মনে হয় আমি এই বিষয়ে তোর ড্যাডের সাথে প্রতিবাদ করিনি? অবশ্যই প্রতিবাদ করেছি। বলেছি যে আমার ছেলে এমন একটা গ্রাম্য ছোটলোক মেয়েকে কিছুতেই বিয়ে করতে পারবে না। ও কি বলেছে জানিস? কি বলেছে? বললো কথাটা নাকি আমি বলেছি। তোর মুখ থেকে এমন কথা শুনে তাহলে তোকে সাথে সাথে ত্যায্য পুত্র করে দিবে। তাই বলে মম, আমি শেষ পর্যন্ত কিনা একটা গ্রামের মেয়েকে বিয়ে করব? এটা কি করে সম্ভব? তার চেয়ে আমার মরে যাওয়া ভালো। তুই একদম টেনশন করিস না বাবা, আমি আছি না। তুই একদম প্যারা নাই, সিল মুডে থাক। মম, ড্যাডের মতো কি তোমার মাথাও খারাপ হয়ে গেছে? সব জেনেও তুমি তারপর কিভাবে নিশ্চিন্তে থাকতে বলছো? ড্যাড আমার জীবন শেষ করে তার প্ল্যান করে বসে আছে, আর তুমি বলছো টেনশন না করতে। যেটা বলছিস একদম ঠিক বলছিস। দেখ, তোর ড্যাডের কথা শুনে বুঝতে পারলাম ওই মেয়েটাকে সে তোর বউ করে আনবে। সে আমরা চাই আর না চাই। আমি তোর হয়ে প্রতিবাদ করার উল্টো আমাকে শাসিয়ে দিল। বলেছে আমি রাজি না থাকলেও আমি যেন এই বাড়ি ছেড়ে চলে যাই। আর যদি তুই রাজি না থাকিস তাহলে তোকে ত্যায্য পুত্র করতে দুবার ও ভাববে না। তাই আমি বলছিলাম কি বাবা, তুই তোর ড্যাডের কথায় রাজি হয়ে যা। মম, সব জেনেও শেষ পর্যন্ত তুমি তার সাথে সেম কথা বলছো? আগে আমার কথা তো শেষ করতে দে। আমার কথা এখনো পুরোটা শেষ হয়নি। দেখ, ওই গেও মেয়েটাকে এই বাড়ির বউ করে আনতে আমিও রাজি না। জেসি তো সোজাই বলে দিয়েছে ওই গ্রাম্য মেয়েটাকে ওর ভাবি হওয়ার কোনো যোগ্যতা রাখে না। তুই বরং এক কাজ কর,
এখন আপাতত ওর কথা মতো তোর ড্যাডের কথা মতো বিয়েতে রাজি হয়ে যা, নয়তো বুঝতেই পারছিস ও যা বলে তাই করে। তখন কিন্তু তোর রাস্তায় থাকা ছাড়া আর কোনো উপায় থাকবে না। সো আই থিংক এই গেও মেয়েটাকে বিয়ে করে নেওয়াই উচিত। তবে হ্যাঁ, আমি বলছি না যে তুই ওকে বিয়ে করে মাথায় তুলে রাখ। আমি বলছি জাস্ট বিয়েটা কর, তারপর ওই মেয়েটাকে এই বাড়ি ছেড়ে কিভাবে তাড়াতে হয় তা আমি আইনা বেগম ভালো করেই জানে। আর তোরও কি কি করতে হবে নিশ্চয় বুঝতে পারছিস। মায়ের কথা শুনে মুহূর্তে জয়ের মুখটা চকচক হয়ে উঠল। উৎফুল্ল কণ্ঠে বলল, একদম মম, তোমার কথার মানে আমি বুঝতে পারছি। তুমি ড্যাডকে গিয়ে বলো আমি বিয়েতে রাজি। তবে একটা কথা জেনে রেখো মম, যে মেয়েটার জন্য ড্যাড আমাকে ত্যায্য পুত্র করবে বলেছে, ওই মেয়ের জীবনটা আমি নরক বানায় ছাড়বো। এমন কোনো দিন থাকবে না যেদিন ওর গায়ে আমার হাত উঠবে না। এক্ষেত্রে তোমরাও আমাকে একটু সাপোর্ট করো কেমন? ওই মেয়েকে আমি এমন ভাবে শিক্ষা দিব যেন এই জয় মাহমুদকে সে চিরতরের জন্য ঘৃণা করে। ছেলের কথায় শায়লা বেগম খুশিতে গদগদ হয়ে বললেন, এই না হলে আমার ছেলে? আচ্ছা, আমি আসছি। শায়লা বেগম চলে গেলেন আর জয় সেখানে বসে ভাবতে লাগলো কি করবে। দেখতে দেখতে ওদের বিয়েটাও হয়ে গেল। বিয়ের দিন রাত 11টায় রুমে ঢুকলো জয়। বাসর রাত নিয়ে ওর অনেক স্বপ্ন থাকলেও নিহাকে বিয়ে করে যেন ওর সব স্বপ্ন উবে গেল। বরং রুমে ঢুকলো এক রাশ রাগ নিয়ে, যেন সামনে কেউ পড়লে খায়া ফালামো এমন অবস্থা। রাগে ধুরুম করে দরজা বন্ধ করার শব্দে আটকে উঠল নিহা। তবে জয়ের দৃষ্টিগোচর হলো না সেটা। সে তো রাগে ফুসফুস করছে আর ভাবছে কখন নিহা নিজ থেকে ওর সাথে কথা বলবে আর কখন সে ওকে কথা শোনানোর সুযোগ পাবে। হলো তাই। জয়কে দেখে নিহা আস্তে করে খাট থেকে নেমে জয়ের সামনে গেল। তারপর কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকে যেই না ঝুঁকে জয়ের পা ধরে সালাম করতে যাবে অমনি জয় টেনে দাঁড় করিয়ে দিল ওকে। তবে সিনেমার মতো ডায়লগ দেওয়ার জন্য নয়, নিহাকে অপমান করার জন্য। কি করছিস নাকি? বিয়ের প্রথম রাতে জয়ের মুখ থেকে এমন তুইতুকারি শুনে নিহা যেন চরম মাত্রায় অবাক হলো। তবে অবাকের ভাবটা বেশি সময় মুখে বজায় না রেখে হেসে বলল, কেন সালাম করছি? রাখ তোর সালাম। আমার শরীরে টাচ করার সাহস কি করে হয় তোর? মানে কি বলছেনটা কি আপনি? আপনি আমার স্বামী, আর বিয়ের রাতে প্রতিটা স্ত্রীকে স্বামীর পায়ে ধরে সালাম করতে হয়, এটাই তো নিয়ম। এখানে সাহসের কথা আসছে কেন? শাট আপ। এই কে তোর স্বামী? হ্যাঁ, আমি তোর স্বামী না, আর তুই আমার স্ত্রী না। আমি তোকে বিয়ে করেছি শুধুমাত্র ড্যাড আমাকে যেন ত্যায্য পুত্র না করে দেয় তার জন্য। ভাবিস না অন্য সব স্বামীর মতো আমিও তোকে ভালোবেসে মাথায় করে রাখবো। এটা ভেবে থাকলে ভুল করবি। আমি তোকে না ভালোবাসতে পারবো আর না স্ত্রী হিসেবে মানতে পারবো। তুই তোর মতো থাকবি আর আমি আমার মতো। আর যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি থেকে চলে যাবে, নয়তো এই জয় মাহমুদ তোকে প্রমিস করছে তুই যেভাবে আমার জীবনটা হেল করে দিয়েছিস ঠিক তেমনি আমিও তোর জীবনটা নরক বানায় ফেলবো। মাইন্ড ইট। এখন সামনে থেকে আমি ঘুমাবো। আর হ্যাঁ, বিছানায় আসার দুঃসাহস ভুলেও করবি না, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। কতটা মাথায় রাখবি। কথাগুলো এক নাগারে বিরতিহীন ভাবে বলে জয় ওয়াশরুমে চলে গেল আর পেছনে ফেলে রেখে গেল পাহাড় সমান প্রশ্নবিদ্ধ রমণীটাকে। নিহাকে কিছু বলার সুযোগই দিল না জয়। নিহা জয়ের কথাগুলো শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। বিয়ের রাতে কোনো স্বামী তার স্ত্রীকে এমন কথা বলেছে কিনা নিহার জানা নেই। নিহা যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। সেদিনের পর থেকে নিহার উপর শুরু হয় জয়ের অমানসিক অত্যাচার। এমন একটা দিন বাদ রাখেনি যেদিন নিহার গায়ে হাত তোলেনি সে। পুরনো স্মৃতিগুলো চোখের সামনে ভেসে উঠতেই জয়ের ভেতরটা কেঁপে উঠল। ড্রিম লাইটের আলোতে একবার নিহার দিকে চোখ বুলিয়ে নিল। কত সুন্দর করে ঘুমাচ্ছে মেয়েটা। জয় এক দৃষ্টিতে তাকিয়ে আছে নিহার মুখের দিকে। সকালে রায়হান সাহেব নাস্তা সেরে অফিস যাওয়ার আগে একবার জয়ের রুমে গেল। নিহা তখন জয়কে নাস্তা খাইয়ে ওষুধ খেয়ে দিচ্ছিল। রায়হান সাহেব গলা কাকড়ি দিয়ে রুমে প্রবেশ করলেন। নিহা, বাবা আপনি আসুন না। তুই নাস্তা করেছিস মা? না বাবা, ওনাকে আগে খাইয়ে দিচ্ছিলাম আর কি। আর আপনি তো জানেনই, ডক্টর বলেছে পৃথিবী এদিক থেকে ওই দিক হয়ে গেলেও যেন ওষুধের টাইমটা মিস না হয়। তাই তো আপনাকে নাস্তা দিয়ে এসে আমি আর আপনার কাছে যেতে পারিনি। আমার উপর রাগ করেননি তো বাবা? আরে না রে মা, আমি কি তোর উপর রাগ করে থাকতে পারি? তুই তো আমার ঘরের লক্ষ্মী। জয় বাবা, তোর এখন কেমন লাগছে? জানি এত তাড়াতাড়ি ভালো লাগবে না, কিন্তু ভাগ্যের উপর তো কারো হাত থাকে না। ডক্টর তো আশাই ছেড়ে দিয়েছে। এখন আমার মেয়েটার উপর ভরসা। নিহা মা যদি কিছু একটা করতে পারে, আমি বিশ্বাস করি ডক্টর যেটা পারেনি সেটা আমার মেয়ে পারবে। কিরে মা, পারবি না আমার আশাটা পূরণ করতে? বাবা এমন করে কেন বলছেন? আমি হয়তো ডক্টর না, তারপরেও
আমি আমার সাধ্য মতো চেষ্টা করছি। আপনি একদম টেনশন করবেন না, দেখবেন সব ঠিক হয়ে যাবে। সেই আশাই আছে মা। আই এম সরি ড্যাড। হঠাৎ জয়ের এমন কথায় রায়হান সাহেব আর নিহা দুজনে চমকে তাকালো ওর দিকে। রায়হান সাহেব অবাক কণ্ঠে বললেন, হঠাৎ সরি কেন বলছিস বাবা? এই যে তুমি আমাকে একটা দায়িত্ব দিলে, আমি সেটা রাখতে পারলাম না, তার আগেই ঘরবন্দি হয়ে গেলাম, তাই আর কি। তবে আমি প্রমিস করছি ড্যাড, আমি সুস্থ হলে আর তোমাকে কষ্ট করতে দিব না। তোমাকে অফিসের সব ঝামেলা থেকে একদম মুক্ত করে দিব। আমি নিজে তখন পুরো অফিস সামলাবো। একদম। তখন তো আমি নাতি নাতনি নিয়ে খেলবো, অফিসের দায়িত্ব পালন করবো কেন? তুই অফিস সামলাবি আর আমি নাতি নাতনির সাথে খেলা করবো, দেখিস। বাবার কথা শুনে সাথে সাথে জয় আর নিহা পরস্পরের মুখের দিকে তাকালো। দুজনেই যেন হতবিহ্বল হয়ে তাকিয়ে আছে। বাবার কথার প্রতি উত্তরে কি বলবে জয়ের জানা নেই। জয় কথা ঘোরানোর জন্য বলল, ড্যাড তোমার দেরি হয়ে যাচ্ছে মেবি। রায়হান সাহেব হাত ঘড়িটার দিকে একবার চোখ বুলিয়ে হতাশ কণ্ঠে বললেন, তাই তো, আমার তো মনেই ছিল না। তোদের সাথে কথা বলতে বলতে আমার যে দেরি হয়ে যাচ্ছে সেটা খেয়ালই নেই। আসছি আমি। সাবধানে যাবেন বাবা। আচ্ছা মা। রায়হান সাহেব চলে গেলেন। নিহা ও জয়ের জন্য আনা নাস্তার প্লেটটা নিয়ে রুম থেকে বেরিয়ে গেল, কারণ একটু আগে শ্বশুর মশাই যেটা বলেছে সেটার পর জয়ের চোখাচোখি হওয়ার সাহস নেই নিহার। লজ্জায় যেন মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে, তার লজ্জাটা কাটাতে রুম থেকে বেরিয়ে গেল। আর তাছাড়া সে এখনো নাস্তাও করেনি। যাই হোক, পেটের ক্ষুধা তো সবারই থাকে। নিহা ফিরে আসলো খানিক বাদে, হয়তো নাস্তা সেরেই ফিরেছে। নেহা, অনেকক্ষণ ধরে তোমার ফোনটা বাজছিল, দেখো তো কে কল করেছে। তোমার বাড়ি থেকে তো করতে পারে। জয়ের কথা শুনে নিহা জয়ের দিকে এক পলক তাকিয়ে সেন্টার টেবিলের কাছে গিয়ে ফোনটা হাতে নিল। তারপর ফোন আনলক করে স্ক্রিনে তাকাতেই দেখলো একটা আননোন নাম্বার থেকে 8 বার কল এসেছে। নিহা একটু অবাক হলো, কারণ ওর মোবাইলে অপরিচিত কে আবার কল করবে। এতবার কে কল করলো আবার? নাম্বারটাও তো অচেনা, ব্যাক কি করব? নিজের মনে কথাগুলো আওড়াতে আওড়াতে কল ব্যাক করলো নিহা। একবার রিং হতেই কলটা রিসিভ হলো। নিহা কিছু বলার আগেই ওপাশ থেকে একটা পুরুষ কণ্ঠ ভেসে আসলো। হ্যালো, আপনি কি নিহা বলছেন? জি, কে বলছেন? আমি কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে নীলা ছায়া ট্রেনের অ্যাসিস্ট্যান্ট বলছি। আমাদের ট্রেনের ভিতরে একটা লাগেজ পাওয়া গেছে। আমরা বুকিং লিস্ট চেক করে দেখলাম লাগেজ রাখা সিটটি আপনারই ছিল, তাই আপনাকে কনফার্ম করার জন্য কল করলাম। আপনার লাগেজ কি ট্রেনে ফেলে গিয়েছেন? হ্যাঁ, ওটা আমারই, আমি ভুল করে ফেলে এসেছি। আচ্ছা, তাহলে আপনি সময় করে এসে লাগেজটি নিয়ে যান। আমি বুকিং রুমে রাখবো আপনার লাগেজটা। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি বলে কলটা কেটে দিল নিহা। লাগেজের সন্ধান পেয়ে ওর যেন খুশি আর ধরছে না। যদিও লাগেজটা হারিয়ে গেল কোনো সমস্যা ছিল না, কারণ রায়হান সাহেবকে বললে লাগেজে থাকা কাপড়ের চেয়ে আরো ভালো কাপড় এনে দিত। কিন্তু লাগেজে এমন একটা জিনিস ছিল যেটা নিহার কাছে অনেক বেশি মূল্যবান, তাই লাগেজের খবরটা পেয়ে এতটা খুশি লাগছে। আসলে লাগেজে ওর আর জয়ের একটা কাপল পিক আছে, যেটা নিহার কাছে ওদের বিয়ের একমাত্র স্মৃতি। নিহা কল কাটতেই জয় জিজ্ঞেস করলো, কে ছিল আর তুমি কোথায় যাবে বলছিলে? নিহা জয়ের দিকে তাকালো এবং বলল, ওটা রেল স্টেশন থেকে কল করেছিল, আমার লাগেজটা আনতে যাওয়ার জন্য কল করেছে, তাই আমি আসছি বললাম। নিহা, তুমি সামান্য কিছু কাপড়ের জন্য লাগেজ আনতে রেল স্টেশন যাবে? আবার তোমার যাওয়ার দরকার নেই, আমি অনলাইনে তোমার জন্য অর্ডার করে দেবো কাপড়। চাইলে তুমি পছন্দ মতো অর্ডার করতে পারো, লাগেজ আনতে যাওয়ার কোনো প্রয়োজন নাই। সরি, আসলে আমি প্রথমবারের মতো আপনার একটা কথা রাখতে পারছি না, কারণ কাপড়ের থেকে অনেক মূল্যবান একটা জিনিস আছে ওই লাগেজে। আর অন্য কিছুর জন্য না হোক, ওই জিনিসটার জন্য আমাকে লাগেজটা আনতে যেতেই হবে। প্লিজ মাফ করবেন, আসছি আমি। টেনশন করবেন না, আপনার কিছু প্রয়োজন হওয়ার আগেই ফিরে আসবো। এই যাবো আর আসবো। আচ্ছা, ড্রাইভারকে নিয়ে যাও, আর হ্যাঁ, সাবধানে যাবে, কেমন? নিহা একটু অবাকই হলো, জয় ওকে সাবধানে যেতে বলছে। তবে অত বেশি সময় ধরে না ভেবে বের হয়ে গেল, নয়তো আবার দেরি হয়ে যাবে। দেখতে দেখতে 1 মাস কেটে গেল। এই 1 মাস নিহা সারাক্ষণ শুধু জয়ের পেছনে লেগে থেকেছে, দিন রাত জয়ের সেবা করেছে। নিহা জয়কে যেভাবে সেবা করেছে সেভাবে হয়তো অন্য কোনো মেয়েই করবে না। জয়কে খাবার খাওয়ানো, ওষুধ খাওয়ানো, এক কথায় জয়কে খাওয়ানো থেকে শুরু করে টয়লেট করানো পর্যন্ত সব নিহাই করেছে। এমনকি জয়ের মা কিংবা বোন কাউকে করতে দেয়নি। আর গত 15 দিন ধরে তো দিনে 2 বার রুটিন করে জয়কে হাঁটিয়েছেও। নিহা
নিহার অক্লান্ত পরিশ্রমের সুবাদে জয় এখন পুরোপুরি সুস্থ। নিহার অক্লান্ত পরিশ্রম সফল হয়েছে। যেখানে ডাক্তার পর্যন্ত পারবে না বলেছিল, সেখানে নিহার অক্লান্ত সেবা আর কেয়ারিং এ জয় পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে। নিহার সেবায় জয় সুস্থ হলেও তবে এখনো হাঁটতে একটু প্রবলেম হয়, যেটা ডক্টর বলেছে শীঘ্রই ঠিক হয়ে যাবে। এমন নয় যে একেবারে হাঁটতে পারে না, হাঁটতে পারে, তবে একটানা বেশি সময় ধরে হাঁটতে পারে না, এই আর কি। ডক্টর তো রীতিমতো অবাক। যেটা ওনারা পারবেন না মনে করেছিলেন, সেটা কিনা একটা সাধারণ মেয়ে করে দেখালো। তবে একটা কথা না বলেই নয়, আর সেটা হলো জয়ের পেছনে এত সময় ব্যয় করার পরেও ঘরের একটা কাজও বাদ দেয় না নিহা। একদিকে জয়কে সামলায়, অন্যদিকে ঘরের কাজ সামলায়। নিহা যেন একাই 100। ঋতু তো নিহাকে রোজ দেখে দেখে অবাক হয়, কিভাবে এত কাজ করতে পারে নিহা। নিহা খেয়াল করেছে জয় অ্যাক্সিডেন্টের পর থেকে ওর সাথে খুব ভালো ব্যবহার করে, তেমন আগের মতো তুইতকারিও করে না। সবসময় সম্মান দিয়ে কথা বলে আর নিজের কাজকর্মের দ্বারা বোঝায় যে সে আগের দিনগুলোতে করা আচরণগুলোর জন্য অনেক বেশি অনুতপ্ত। জয়কে এমন অক্লান্ত সেবা করায় রায়হান সাহেব নিহার প্রতি অনেক বেশি খুশি। উনি জানতেন নিহা জয়কে ঠিক সুস্থ করে তুলবে, তবে উনি ভাবতে পারেনি 1 মাসের মধ্যেই জয় সুস্থ হয়ে উঠবে। তবে এত কিছুর পরেও শায়লা বেগম আর জেসির মনে নিহার জন্য কোনো ফিলিংসই তৈরি হলো না। আসলে কথায় আছে না, কিছু লোক কখনো শুধরানো নয়। শায়লা বেগম আর জেসিও ঠিক তেমন। ওদের চোখে নিহা এত সেবা আর কেয়ারিং গুলো পড়ল না, শুধু পড়ল নিহার জন্যই জয়ের এমন অবস্থা হওয়ার বিষয়টা, যেখানে নিহার কোনো দোষই নেই। এমনকি ডাক্তার পর্যন্ত জয়ের সুস্থ হওয়া দেখে নিহার সেবার প্রশংসা করেছে, কিন্তু শায়লা বেগম আর জেসি সেটা মানতে নারাজ। ওদের মনে হয় যে নিহার সেবায় নয়, বরং ঔষধেই জয় সুস্থ হয়েছে। ওদের ক্ষেত্রে আসলে একটা কথা প্রযোজ্য, কুত্তার লেজ কখনো সোজা হওয়ার নয়। জয়ের অ্যাক্সিডেন্টের খবর শুনে এরই মাঝে একদিন নিহার বাবা মাও এসে দেখে গেলেন, তবে ওনারা রাত থাকেননি, সকালে এসে বিকেলেই চলে গিয়েছে। কারণ নিহার বাবা চাননি ওনার মেয়ের কষ্টের মধ্যে আর কষ্ট দিতে। যতক্ষণ ছিল ততক্ষণ সময়ের মধ্যে রফিক সাহেবের বোঝা হয়ে গেছে নিহার ওপর দিয়ে কি যাচ্ছে, কারণ নিহাকে সারাটা দিন জয়ের পেছনে ব্যয় করতে হয়। তাই উনি ভাবলেন হয়তো ওনারা থাকলেন নিহার আর এই বাড়িতে সবার আরো কষ্ট হবে, তাই আর রাতটা থাকেননি। প্রতিদিনের মতো রাতে সবাই ডাইনিং এ খাবার খেতে বসেছে। প্রতিদিন জয়ের জন্য খাবার রুমে নিয়ে যেতে হলেও আজ নিতে হলো না, কারণ আজ জয়ও ডাইনিং এ এসেছে। এতদিন জয় ডাইনিং এ আসতে চাইলেও নিহার জন্য আসতে পারেনি, আর নিহার কথায় সঙ্গ দিল বাবাও, কিন্তু আজ আর কারো কথা শুনলো না। নিহা ওর জন্য রুমে খাবার নিয়ে যাওয়ার আগেই জয় ডাইনিং এ এসে হাজির। নিহা মূলত সবার জন্য ডাইনিং এ খাবার সাজিয়ে রেখে তারপরে জয়ের জন্য রুমে খাবার নিয়ে যায়, কিন্তু আজ আর সেটা হলো না। ডাইনিং এ খাবার সাজানো হয়নি, তার আগেই জয় চলে এসেছে। এখনো ডাইনিং এ কেউ আসেনি, শুধু নিহা আর ঋতুই কিচেন থেকে তরকারির বাটিগুলো এনে ডাইনিং এ রাখছিল। হঠাৎ একটা তরকারির বাটি নিয়ে এসে টেবিলের ওপর রাখতে নিহার চোখ গেল টেবিলের একদম শেষের দিকে চেয়ারে বসে থাকা জয়ের ওপর। নিহা অবাক হলো না, বরং ও জানতো জয় বেশি দিন ওর কথা শুনে বসে থাকবে না। তাই জয়কে খাবার টেবিলে দেখে একটুও অবাক হলো না, শুধু বলল, আপনি কষ্ট করে এখানে কেন আসতে গেলেন? একটু পরেই তো আমি খাবার রুমে নিয়ে যেতাম। জয় এতক্ষণ টেবিলে রাখা সবগুলো তরকারি বাটির দিকে দেখছিল। নিহা কথা শুনে এখন তরকারির বাটি থেকে চোখ সরিয়ে নিহার দিকে তাকালো। সাথে সাথে নিহা জয়ের দিকে থেকে স্থির দৃষ্টিটা সরিয়ে নিয়ে নিচের দিকে তাকালো। গুটিসুটি হয়ে দাঁড়িয়ে আমতা আমতা গলায় বলল, না মানে আসলে আপনি তো এখনো বেশি হাঁটতে পারেন না, তাই বলছিলাম কি। জয় নিহার কণ্ঠস্বর শুনে অবাক হলো। গত 1 মাস ধরে নিহার সাথে সে এত সহজ হওয়ার চেষ্টা করছে, আর নিহা কিনা এখনো তাকে ভয় পাচ্ছে। আচ্ছা, ওকে কি জয় খেয়ে ফেলবে নাকি? জয় যতই ওর সাথে ফ্রি হওয়ার চেষ্টা করছে, নিহা ততই ভয় পেয়ে ওর থেকে নিজেকে গুটিয়ে রাখে। জয় নিহার একটা কাজ দেখে খুবই অবাক হয়, আর সেটা হলো নিহা ওকে গত 1 মাস ধরে এমন আপন করে সেবা করেছে ঠিকই, কিন্তু যতবারই জয়ের সামনে সে কথা বলে প্রতিবারই যেন অনেক সংকোচ, ভয় আর জড়তা নিয়ে কথা বলে। নিহার আচরণ দেখে মনে হয় জয় যেন ওকে অসুস্থ অবস্থায় কোনো ভুল হয়ে গেলে গায়ে হাত তুলতে ভুলবে না, আর এই বিষয়টাই জয় নিহার থেকে দূর করতে চাইছে। জয় চায় নিহা ওর সাথে ফ্রেন্ডলি কথা বলুক। অবশ্য নিহার ভয়ের কারণ শুধুমাত্র জয় নিজেই, আর সেটা জয় নিজেও জানে। গত 14টা মাস জয় নিহার প্রতি যে অত্যাচারটা করেছে, নিহার এতে জয়কে ভয় পাওয়াটাই স্বাভাবিক। নিহাকে এমন ভয় মিশ্রিত গলায় কথা বলতে দেখে জয়ের খুব রাগ হলেও মুখে প্রকাশ করলো না সেটা, বরং হেসেই বলল, অনেকদিনই তো সবার সাথে যাওয়া হয় না, তাই ভাবলাম আজ না হয় সবার সাথে খেতে বসি। ওই তো ড্যাড মম তারাও আসছে, খাবার দাও তো।
জয়ের কথায় নিহা তাকিয়ে দেখলো সত্যি সত্যি ওরা সবাই আসছে, আর কারণ মাত্র 2 মিনিট বাকি আছে 10টা বাজার। ডাইনিং এর কাছে আসতেই জয়কে এখানে দেখে ওরা তিনজনেই অবাক হলো, তবে খুশিও হলো বেশ। রায়হান সাহেব চেয়ার টেনে বসতে বসতে বললেন, কিরে বাবা, তোকে না আর কয়েকদিন না হাঁটতে বলেছি, এখানে আসতে গেলি কেন? ড্যাড, হাঁটতে পারছি যখন শুধু শুধু রুমে বসে খাবো কেন, তাই তোমাদের সাথে একসাথে খেতে চলে আসলাম। ভালো করেছি না? একদম ভালো করছিস বাবা, কতদিন হলো তোর সাথে বসে খাই না, আজ তোর সাথে বসে খেতে পারবো ভাবতেই খুশি লাগছে। হ্যাঁ রে ভাইয়া, ভালো করেছিস ডাইনিং এ চলে এসেছিস। তোকে এতদিন পর এখানে দেখে কত খুশি লাগছে। জয় মা বোন দুজনেরই কথা শুনে তাচ্ছিল হাসলো, কারণ যেই মা ছেলেকে ঘরে অসুস্থ রেখে বাইরে গিয়ে সময় কাটাতে পারে, যেই বোনের কাছে অসুস্থ ভাইয়ার থেকে বন্ধু বান্ধব সবাই বেশি গুরুত্বপূর্ণ হতে পারে, তাদের কথা শুনে তাচ্ছিল হাসি আসাটাই স্বাভাবিক। জয় এতটুকু বোঝা হয়ে গেছে ওর মা অন্য 10টা মায়ের মতো না। ওর মায়ের কাছে স্বামী, ছেলে, মেয়ে, সংসার এসবের চেয়ে বেশি পার্টি, ক্লাব এসবই বেশি ইম্পর্টেন্ট। আর নিহা, যাকে সে মা বোনের কথায় রোজ কথা শুনিয়েছে, রোজ কোনো না কোনো বায়না খুঁজে মারধর করেছে, সে নিহাই ওকে আজ সুস্থ করে তুলেছে। খাবার টেবিলে সবাই যখন খাবার খেতে ব্যস্ত, তখন জয়ের চোখ গেল টেবিলের এক পাশে দাঁড়িয়ে থাকা নিহার দিকে। হয়তো কারো কিছু লাগবে কিনা সেটাই দেখছে নিহা। জয় তখনও খাবার মুখে দেয়নি। হঠাৎ সবার দিকে একবার তাকিয়ে নিহাকে ডাক দিল, নেহা, ওখানে দাঁড়িয়ে আছো কেন? না, আসলে কারো কিছু লাগবে কিনা সেটাই দেখছিলাম। কেন, আপনার কি কিছু লাগবে? আমার কথা ছাড়ো, তুমি ডিনার করবে না? হ্যাঁ করবো তো, আপনারা খেয়ে নিন, আমি আর ঋতু পরে খেয়ে নিব। পরে কেন, এখনই আমাদের সাথে কেন নয়? জয়ের সাথে এবার রায়হান সাহেবও তাল মিলালেন। হ্যাঁ বাবা, এখন তুই বল, আমি তো রোজ বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি, এখন তুই বলে দেখ, তোর কথা যদি শুনে আর কি। আমরা সবাই খাবো, আর ও নাকি পরে খাবে। প্রতিদিন বলি আমাদের সাথে বসে খেয়ে নে খেয়ে নে, কিন্তু কে শুনে কার কথা? নেহা, জলদি খেতে বসো। প্রতিদিন তো সবার পরেই খাই, আপনারা খেয়ে নিন, আমার জন্য চিন্তা করতে হবে না। আপনার ঔষধের টাইম দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি খাওয়া শেষ করুন। আমি জানি আমার ওষুধের টাইম দেরি হয়ে যাবে, আগে তুমি সহ বসে একসাথে খেয়ে নাও, তারপর বাকি সব দেখা যাবে। বললাম তো আমি পরে খেয়ে নিব, আপনি খেয়ে নিন। তুমি কি চাও আমি এতটুকুতে ওষুধ খাওয়া বন্ধ করে দিই? যদি আমাদের সাথে খেতে না বসেছো তো তাহলে দেখবে আজ থেকে আমি আর কোনো ওষুধ খাবো না। এখন ডিসিশন তোমার, দ্রুত ডিসাইড করো কি করবে। জয়ের কথা শুনে রায়হান সাহেব খুশি হলেও শায়লা বেগম তেলে বেগুনে জ্বলে উঠলেন। রায়হান সাহেব জানেন ওনার ছেলে শুধুমাত্র নিহাকে ওদের সাথে বসানোর জন্য ঔষধ না খাওয়ার কথা বলছে, কিন্তু জয়ের এত আদিক্ষেতা শায়লা বেগমের সহ্য হলো না। শায়লা বেগম ঝাঁঝালো কণ্ঠে বললেন, জয়, তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? ও খাচ্ছে না বলে কি তুই ওষুধ খাওয়া বন্ধ করে দিবি? ও তো একেবারে খাবে না বলছে না, ও তো বলছে পরে খেয়ে নিবে, তারপরও এত জোরাজোরি করার কি আছে বুঝলাম না। জয় মায়ের কথায় কোনো রকম কর্ণপাত করলো না, বরং না শোনার ভান করে নিহাকে উদ্দেশ্য করে বলল, কি হলো, এখনো দাঁড়িয়ে আছো কেন? বসো। ভাবি দাঁড়াই আসো কেন? ভাইজান এত করে বলতেছে যখন, বসে যাও না। ঋতুর কথা শুনে নিহা বলল, কিন্তু তুমি তো একা। আরে আমার কথা রাখো তো, তুমি বসে যাও, আমি পরে খামোনে। নিহা আর কোনো উপায় না পেয়ে শ্বশুরের পাশে একটা চেয়ার টেনে বসতে চাইল, কিন্তু বসার আগেই জয় আবারও বাদ সাধল, ওখানে নয়, এখানে বসো। বড়জনদের পাশে বসতে নেই, জানো না? জয় আসলে নিহাকে ওর পাশে বসানোর জন্য বলেছে কথাটা। সে চায় নিহা ওর পাশে এসে বসুক, সবার সামনে কিভাবে বলবে কথাটা, তাই এটা বলল। নিহাও অগত্যা জয়ের কথা মান্য করে জয়ের পাশের চেয়ারে এসে বসে পড়ল। এই না হলে আমাদের ছেলে, আমি গর্বিত। তুই এতদিনে একটা আমার মনের মতো কাজ করেছিস জয়। বাবার কথায় জয় মুচকি হেসে খাওয়ায় মনোযোগ দিল। তবে জয় খাবার খাচ্ছে ঠিকই, কিন্তু চোখ দুটো এক দৃষ্টিতে চেয়ে আছে নিহার দিকে। নিহা প্লেটে মাত্র 1 চামচ ভাত নিয়েছে, তারপর সবার দিকে এক নজর তাকিয়ে যেই না সবজির বাটির দিকে হাত দিতে যাবে অমনি জয় বাধা দিল। নেহা, একদম হাত দিবে না ওই বাটিতে। নিহা অবাক হয়ে জিজ্ঞেস করলো, কেন? জয় কিছু না বলে নিহার প্লেটে 1 চামচ গরুর মাংস আর একটা চিকেন তুলে দিল। নিহা ভয়ে ভয়ে শায়লা বেগমের দিকে তাকালো, যেটা ভেবেছে সেটাই ঠিক। শায়লা বেগম রাগে চোখ করে তাকিয়ে আছে ওর দিকে, আর চোখের ইশারায় কিছু বোঝাচ্ছেও হয়তো, কিন্তু নিহা বুঝতে পারছে না। তবে নিহা শিওর যে শাশুড়ির রাগের একমাত্র কারণ হলো জয় ওর প্লেটে গরুর মাংস আর চিকেন তুলে দেওয়া। নিহা সাথে সাথে চোখ সরিয়ে জয়ের দিকে তাকালো, আমতা আমতা গলায় বলে উঠল, কি করছেন আপনি? আমি গরু মাংস খাই না তো, আর তাছাড়া মুরগি গোশত আমার ভালো লাগে না।
আমি সবজি দিয়েই খেতে পারবো আর কি। বলে যেই না প্লেট থেকে মাংস তুলে রাখতে যাবে অমনি জয় আবারও বাধা দিল। নিহা, ভুলে ওসব তুলে রাখার দুঃসাহস করবে না, তাহলে কিন্তু ভালো হবে না। খাওয়ার সময় এদিক সেদিক না তাকিয়ে প্লেটের দিকে তাকিয়ে খাও। আশেপাশে অনেকে আছে যারা চোখ দিয়েই মানুষকে অনেক কিছু বোঝায়। সো কোনো দিকে না তাকিয়ে চুপচাপ খাওয়া শেষ করো, প্লেট থেকে কিছু যেন বাটিতে না উঠে। জয়ের কথায় নিহা তো রীতিমতো অবাক। জয় হঠাৎ আজ এমন করছে কেন? কই আগে তো কখনো ডেকে খাবার টেবিল পর্যন্ত বসায়নি, আর আজ ডেকে বসিয়েছে তার উপর প্লেটে মাংস তুলে খাওয়াচ্ছে। নিহা যেন বিশ্বাসই করতে পারছে না এসব। ওর মনে হচ্ছে সবকিছু যেন স্বপ্ন দেখছে। হয়তো ঘুম ভাঙলেই দেখবে জয় ওর সাথে আবারও আগের মতো বিহেভ করছে। নিহা এসব ভেবে মাথা নিচু করে ছোট ছোট গ্রাস বানিয়ে খেতে লাগলো। জয় নিহার খাওয়া দেখে অবাক না হয়ে পারল না, কারণ নিহা এমনভাবে ভয়ে ভয়ে খাচ্ছে যেন ওর খাওয়ায় ভুল ধরা পড়লে কেউ কঠিন শাস্তি দিবে। জয় ছোট করে একটা শ্বাস ফেলল। খাবার খেয়ে প্রতিদিনের মতো যে যার রুমে চলে গেল। তবে আজ শায়লা বেগম আর জেসি খাওয়া অর্ধেক খেয়েই চলে গেল। আর কেন চলে গিয়েছে সেটা জয় ভালো করেই জানে, কিন্তু কিছু বলল না। নিহা কিচেনে সবকিছু গুছিয়ে রাত 10:30টার দিকে রুমে আসলো, আর সাথে জয়ের জন্য গ্রিন টিও নিয়ে আসলো। নিহা রুমে এসে দেখলো জয় রুমে নেই। নিহার বুঝতে দেরি হলো না, জয় এখন বেলকনিতে। নিহা ট্রেটা সেন্টার টেবিলের ওপর রেখে বেলকনিতে গেল। জয় তখন বেলকনি গ্রিল ধরে দাঁড়িয়ে আকাশ দেখছিল। নিহা নিচু আওয়াজে গলা কাকড়ি দিয়ে ডেকে উঠল, শুনছেন? নিহার কণ্ঠস্বর শুনে জয় দরজার দিকে তাকালো। নিহাকে দরজার কাছে দাঁড়িয়ে থাকতে দেখে মুচকি হাসলো জয়। ওষুধ খেয়েছেন? হুম। আপনার জন্য চা এনেছি, দেরি হলে ঠান্ডা হয়ে যাবে। তুমি যাও, আমি আসছি। নিহা রুমে চলে গেল। জয়ও নিহার পরপরই রুমে আসলো। নিহা ততক্ষণে ওয়াশরুমে ঢুকে গিয়েছে। জয় চায়ের কাপে চুমুক দিতে দিতে গভীরভাবে কিছু একটা ভাবলো, আর ভেবেই নিজের মনে হাসলো, যেটা জয়ের মুখ দেখে বোঝা যাচ্ছে। নিহা ওয়াশরুম থেকে বেরোতে বেরোতে জয়ের চা খাওয়া ততক্ষণে শেষ হয়ে গেছে। জয় কাপটা সেন্টার টেবিলের ওপর রাখতে দেখলো নিহা ওয়াশরুম থেকে বেরিয়ে আসছে। জয় কয়েক সেকেন্ডের দিকে ওর দিকে তাকিয়ে থেকে চোখটা সরিয়ে নিয়ে বিছানায় শুয়ে পড়লো। নিহাও কোনো দিকে না তাকিয়ে চুপচাপ এসে বিছানা করতে লাগলো। নিহা। জয়ের ডাক শুনে নিহা বিছানা করা বাদ দিয়ে জয়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, জি বলুন। জয় শোয়া থেকে উঠে বসলো, স্পষ্ট গলায় বলল, নিচে বিছানা করো না। কেন? তাহলে আমি কোথায় ঘুমাবো? নিহা, সব বুঝো কেন না বোঝার ভান করো বলো তো? তোমাকে গত 1 মাস ধরে বলছি নিচে না থেকে খাটে ঘুমাতে, তুমি আমার কথা শুনছোই না। জেদ করছো কেন? আসো এখানে শুবে। না না, আমার নিচে থাকতে অভ্যেস হয়ে গেছে, খাটে শুতে হবে না। আমি এইখানেই ঠিক আছি, আপনি ঘুমান। আমি আপনার পাশে থাকলে আপনার ঘুম আসবে না। আপনার তো আবার বেড শেয়ার করা পছন্দ না। আমি ওখানে থাকলে শুধু শুধুই আপনার ঘুমটা নষ্ট হবে। আমি চাই না আমার জন্য আপনার ঘুম নষ্ট হোক। বলেই নিহা আবারও বিছানা করতে লাগলো। নিহা, তুমি কিন্তু এবার বাড়াবাড়ি করছো। এখানে এসে শুতে বলছি শো, আমি বেশি কথা শুনতে চাই না। ঠান্ডার মধ্যে নিচে থাকলে অসুস্থ হয়ে পড়বে তো। তার উপর পাতলা একটা কাঁথা গায়ে দিয়ে থাকো। এভাবে বেশি দিন চলতে থাকলে তো তোমার নিউমোনিয়া এসে যাবে। তুমি জানো ঠান্ডা থেকে মানুষের কি কি রোগ হতে পারে? এক হাঁট আসো জলদি। বেশি কি আর হবে? বড় জোর মরে যাব, তার থেকে বেশি কিছু তো আর হবে না। আমার মরণ নিয়ে কোনো ভয় নেই। আমি তো রোজ প্রতি ওয়াক্তের নামাজে এটাই প্রার্থনা করি যেন আল্লাহ তাড়াতাড়ি আমার মৃত্যু দেন। নিহার মুখে মৃত্যুর কথা শুনে জয়ের বুকটা যেন মুহূর্তেই ধুক করে উঠল। ওর মনে হচ্ছে যেন ওর কাছ থেকে কোনো মূল্যবান জিনিস কেউ কেড়ে নিচ্ছে। জয়ের রাগ হলো, তাই রাগী গলায় নিহাকে ধমক দিয়ে উঠল, নিহা, একটা থাপ্পড় মারবো। এসব কোন ধরনের কথা? হ্যাঁ, এবার রেগে যাচ্ছেন কেন? ও বুঝেছি, মৃত্যুর কথা বলেছি বলে নিশ্চয়ই ভয় পেয়েছেন, তাই না? জানেন, এক সময় আমিও মৃত্যুকে খুব ভয় পেতাম। সব সময় মনে হতো যে কোনো কিছুর বিনিময়ে হলেও আমি যেন অনেক দিন বাঁচতে পারি। মাঝে মাঝে তো বসে বসে ভাবতাম, আচ্ছা মানুষ কেন এত সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায়? যেখানে আমার বাঁচতে ইচ্ছে হয় সেখানে কেন মানুষ আত্মহত্যা করে? ওদের এই সুন্দর পৃথিবীটার সাথে কিসের এত শত্রুতা? এখান থেকে একবার গেলে তো আর ফিরে আসতে পারবো না। তাই আমার মনে হতো, এত সুন্দর পৃথিবী ছেড়ে কেন মরবো? আমি বাঁচবো, অনেক দিন বাঁচবো। কিন্তু এখন কি মনে হয় জানেন, কেন আজরাইল আমার চোখে দেখছে না? প্রতিদিন তো হাজারো মানুষ মরে, আমার মৃত্যু কেন হচ্ছে না? আমি কি এমন অন্যায় করেছি যে আল্লাহর কাছে মরণ ভিক্ষা চেয়েও আমি পাচ্ছি না? আমাকে কি মৃত্যু দেখে না চোখে?
কথাগুলো বলতে বলতে নিহার চোখ যে কখন জলে ভরে গেছে নিহা নিজেও বুঝতে পারল না। তবে চোখে জল হলেও ঠোঁটে হাসি অবিরত। জয়ের যেন এবার রাগের মাত্রাটা বেড়ে গেল। নিহার কথাগুলো আর নিতে পারল না জয়। কি পেয়েছে কি মেয়েটা, যা খুশি তাই বলে যাবে? এত সহজ মরা, কিছু বলছে না বলে কি যা খুশি তাই বলে যাবে? জয় রেগেমেগে বিছানা থেকে নেমে নিহার সামনে গিয়ে দাঁড়ালো। নিহার হাত থেকে বালিশটা নিয়ে বিছানায় ছুঁড়ে মেরে নিহাকে নিজের দিকে ঘুরালো। নিহাও আজ কোনো ভয় পেল না, বরং নির্ভয়ে জয়ের চোখে চোখ রাখলো। জয় বলল, তখন কি যেন বলছিলে, শুনতে পাইনি, আবার বলো। আপনি যেটা শুনেছেন সেটাই বললাম। আর শুনেছেন বলে তো এখানে এসেছেন। শুনুন, আমি ঘুমাবো, আর আপনিও গিয়ে ঘুমিয়ে পড়ুন। ব্যাস, অনেক হয়েছে। আর না, আমি আর কোনো নাটক চাই না। খাটে আসতে বলছি, এখানে আসবা। বললাম তো আমি নিজেই ঠিক আছি। আমার মতো গেও ছোট লোকটাকে কেন আপনার খাটে রেখে আপনার খাটটা সহ নোংরা করতে চাইছেন বলুন? আপনার পাশে থাকার মতো যোগ্যতা আমার নেই। আমার মতো মেয়েরা ফ্লোরেই যোগ্য। অনেক রাত হয়েছে, আই থিঙ্ক আপনার এবার ঘুমানো উচিত, নয়তো মেডিসিনের অ্যাকশনের চাইতে রিয়াকশনটাই বেশি হবে। তুমি কিন্তু আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছ। আমি রাগিও না বলে দিচ্ছি, তাহলে কিন্তু ভালো হবে না। কি করবেন, মারবেন? ও, আমি তো ভুলেই গিয়েছিলাম আপনি এখন সুস্থ। আপনার হাত পা সব এখন সমান তালে চালাতে পারেন। তবে একটা কথা কি জানেন, আমার না এখন আর মার খাওয়া নিয়ে কোনো ভয় হয় না। কারণ গত 1 মাস আগেও যেটা আমার নিত্যদিনের সঙ্গী ছিল, সেটাকে ভয় পেয়ে কি লাভ? আমার কপালে তো শুধু মারধর এইসবই জোটে। কারো ভালোবাসা পাওয়ার কপাল নিয়ে তো আমি আসিনি। তাই এখন আর মারের কথা শুনলেও আমার ভয় লাগে না। আচ্ছা, একটা কথা বলে রাখবেন। জয় নিশ্চুপ। নিহা আবারও বলতে লাগলো, এবার না আমাকে মারতে ইচ্ছে হলে বেল্ট কিংবা ইলেকট্রিক তার দিয়ে মারবেন না। আমাকে ফ্যানের সাথে ঝুলিয়ে কিংবা বিষ খাইয়ে দিয়ে একেবারে মেরে ফেলবেন। বিশেষ করুন, আমি না রোজ রোজ মারগুলো আর নিতে পারি না। আপনি যখন আমাকে মেরে ফেলে যান, আমি শোয়া থেকে উঠে বসার শক্তিটা পর্যন্ত পাই না। তখন মনে মনে একটা কথাই বলি, কেন আপনি আমাকে একেবারে মেরে ফেলে গেলেন না? তাহলে তো আর আমাকে এত কষ্ট করে উঠে বসতে হতো না। তখন লোকেরাই আমাকে ওঠাতো। বিশ্বাস করুন, আমি না নিতে পারছি না এসব, আর নিতে পারছি না। হ্যাঁ, এটা ঠিক যে গত 1 মাস আপনার মার খাইনি আমি, কিংবা আপনি চাইলেও মারার সেই শক্তিটা আপনার ছিল না। কিন্তু এখন থেকে তো রোজ আবার সেই পুরনো অধ্যায় শুরু হবে। তাই আপনাকে হাত জোর করে অনুরোধ করছি, এবার অন্তত এমন রোজ রোজ আর না মেরে আমায় একেবারে মেরে ফেলবেন। আমি কথা দিচ্ছি, ওপারে গিয়ে আমি আপনার বিরুদ্ধে কোনো নালিশ দিব না, কোনো অভিযোগ করব না। তারপরেও প্লিজ আমায় মুক্তি দিন এই নরক যন্ত্রণা থেকে। কথাগুলো বলতে বলতে নিহার চোখ থেকে এবার টুপটাপ করে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। জয় নিহার কথাগুলো শুনে বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। কি বলবে বা কি বলা উচিত কিছুই বুঝতে পারছে না সে। নিহা তো ঠিকই বলেছে, নিহার প্রতিটা কথায় যুক্তিপূর্ণ। জয় ওর সাথে অ্যাক্সিডেন্টের আগে যেমন ব্যবহার করেছিল, এর দ্বারা নিহার এসব বলা কোনো অপরাধ নয়। নিহার জায়গায় যে কোনো মেয়ে হলে একই কথা বলতো। জয়ের আজ খুব কষ্ট হচ্ছে। সে এমন পশু হয়ে গেল কবে থেকে নিজেই বুঝতে পারছে না। ও তো আগে এমন ছিল না, তাহলে হঠাৎ এমন হয়ে গেল কেন? কি করে পারলো নিহাকে এমন করে আঘাত করতে? কি করে পারলো এমন নিষ্পাপ ফুলের মতো একটা মেয়েকে রোজ রোজ মারধর করতে? হ্যাঁ, নিহা নিষ্পাপ, একদম সদ্য ফোটা ফুলের মতোই নিষ্পাপ, যেটা আগে কখনো জয়ের চোখে পড়েনি। হয়তো কখনোই চোখে পড়তো না যদি না অ্যাক্সিডেন্টটা হতো আর নিহা ওর এতটা কাছাকাছি থাকতো। জয়ের অ্যাক্সিডেন্টের পর জয় যখন সবসময় শুয়ে থাকতো, তখন নিহাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে দেখে আর রোজ মাগরিবের নামাজের পর কোরআন তেলাওয়াত করতে দেখে জয়ের ভেতরে যে অন্য একটা জয়ের সৃষ্টি হলো। ও কিনা এমন একটা মেয়েকে এতদিন অত্যাচার করেছে যে ঘরের সব কাজ করার পরেও আল্লাহ পাকের নামাজ আর কোরআন তেলাওয়াত করতে ভুলে না। নিহা যখন রোজ সন্ধ্যায় কোরআন তেলাওয়াত করত, জয় তখন শুয়ে শুয়ে খুবই মনোযোগ দিয়ে শুনতো সেগুলো। জয় ওর প্রতি নিহার সেবা দেখে মুগ্ধ হয়েছিল ঠিকই, কিন্তু ওর প্রতি নিহার সেবা দেখে যতটা না মুগ্ধ হয়েছিল, তার চেয়েও 1000 গুণ বেশি মুগ্ধ হয়েছিল নিহার চালচলন আর এসব পরহেজগারিতা দেখে। আসলে জয় কখনো নিহার চালচলন তেমন ভালো করে খেয়াল করেনি, কারণ বিয়ের পর থেকেই শুরু করে অ্যাক্সিডেন্টের আগ পর্যন্ত জয় ঘরে থাকতো মাত্র হাতগোনা কয়েক ঘন্টা। আর যেইটুকু সময় থাকতো সেইটুকুতে নিহার প্রতি তেমন ভালো নজর দিয়ে দেখার সময় ছিল না ওর। সবসময় অনুসন্ধানী চোখে তাকাতো নিহার দিকে, যাতে পদে পদে নিহার দোষ ধরতে পারে আর নিহাকে মারধর করতে পারে। কিন্তু অ্যাক্সিডেন্টের পর থেকে নিহার প্রতি জয়ের দৃষ্টি পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। আসলে হসপিটালে থাকাকালীন 3 দিনে জয় বুঝে গিয়েছে নিহা ওকে কতটা ভালোবাসে। কারণ হসপিটালে থাকাকালীন সময়গুলোতে নিহা যেভাবে পাগলের মতো ছুটাছুটি করেছে আর জয়ের কেয়ার করেছে, তাতে যে কেউ দেখলে বিনা দ্বিধায় বলবে যে নিহার থেকে বেশি জয়কে কেউ ভালোবাসতেই পারে না।
আর তখন থেকে নিহার প্রতি জয়ের দৃষ্টিভঙ্গি পাল্টায়। তারপর বাড়িতে আসার পর যখন সবসময় নিহা ওর কাছাকাছি থাকছিল আর নিহার সবকিছু অত কাছ থেকে দেখলো, তখন নিহার প্রতি জয়ের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হওয়ার পাশাপাশি একটা ভালো লাগাও জন্মায়, যেটা আস্তে আস্তে ভালোবাসায় রূপ নেয়। হ্যাঁ, জয় নিহাকে ভালোবেসে ফেলেছে, এতটাই ভালোবেসেছে যে নিহার মুখে সামান্য মৃত্যুর কথা শুনে জয়ের মনে হয়েছিল পুরো পৃথিবীটা এক মুহূর্তের জন্য শূন্য হয়ে গেছে ওর। তাই তো আর চুপ থাকতে না পেরে নিহাকে ধমক দিয়েছিল। কিন্তু নিহার পরবর্তী কথাগুলো শুনে জয় যেন নিস্তেজ হয়ে গেল একেবারে। এতক্ষণ নিহার প্রতি যা রাগ হয়েছিল সব যেন উবে গিয়ে একরাশ অপরাধ বোধ ঘিরে ধরল জয়কে। জয় এবার করুণ গলায় বলল, প্লিজ নিহা, আমাকে ক্ষমা করে দাও। আমি জানি আমি অন্যায় করেছি, না বুঝে তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আমার অপরাধের ক্ষমা হবে না, বাট তারপরও বলছি প্লিজ ক্ষমা করে দাও। আমার সাথে রাগ করে থেকো না, প্লিজ ফরগিভ মি। নিহা তাচ্ছিল হাসলো, তাচ্ছিল হাসিটা মুখে বজায় রেখেই বলল, ছি ছি, আপনি একজন বড়লোক স্মার্ট মানুষ, আপনি কেন আমার মতো গেও ছোট লোক একটা মেয়ের কাছে ক্ষমা চাইছেন? এটা নিতান্তই হাস্যকর। প্লিজ এমন রসিকতা অন্তত আমার সাথে করবেন না। গেও ছোট লোক শব্দ এগুলো উচ্চারণ করার কত লজ্জা দিবে বলো তো? প্লিজ এসব শব্দ উচ্চারণ করার লজ্জা দিও না। আমি আসলে বুঝতে পারিনি যে শুধুমাত্র মডার্ন পোশাক আশাক পরলে, হাই সোসাইটিতে বসবাস করলে, পার্টি ক্লাব এসব নিয়ে সবসময় মেতে থাকলে স্মার্ট হওয়া যায় না। প্রকৃতপক্ষে স্মার্ট তো তারা যারা মার্জিত পোশাক আশাক পরে, যাদের চাল চলন সুন্দর, যাদের আচার ব্যবহার সুন্দর। আর সবচেয়ে বড় কথা হলো স্মার্ট তো তারা যারা তোমার মতো পরহেজগার, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করে। একটা কথা কি জানো তো নেহা, আসলে আমি ছোট থেকেই শহরে বড় হয়েছি, যার কারণে শহরের মেয়েদের আধুনিকতার নামে নোংরা পোশাক আশাক, অশালীন চলাফেরা আর অতিরিক্ত বেহায়াপনাগুলো দেখে মনে করেছিলাম এটাই হয়তো মডার্ন লাইফ, এটাকেই হয়তো আধুনিকতা বলে। বাট আমি ভুল ছিলাম। গত 1 মাস ধরে যখন তোমাকে এতটা কাছ থেকে দেখলাম, তোমার চলাফেরাগুলো যখন এতটা কাছ থেকে চোখে পড়লো, তখন আমি বুঝতে পারলাম যে এতদিন আমি হীরা ভেবে চকচক করা কোনো পাথরের পেছনে ছুটেছিলাম। আসল হীরা তো আমার ঘরেই আছে, যেটা আমার ড্যাড এনেছিল। এনিওয়েজ, অনেক রাত হয়েছে, চলো ঘুমাবে। সেটাই তো আপনাকে অনেকক্ষণ ধরে বলছি, যান না গিয়ে ঘুমান, আর আমাকেও ঘুমোতে দিন। শুধু আমি নয়, তুমিও যাবে। আসো, আর এসব কথা বলি সরো। বললাম তো আপনি গিয়ে ঘুমান, আমি এখানেই শুবো। শুধু শুধু আপনি দাঁড়িয়ে আছেন কেন? নেহা, এবার কিন্তু বেশি বেশি করছো। আর একটা কথাও না বলে চুপচাপ ঘাটে যাও। যাও।